দর্শক দেখছেন এটি নিউজ, প্রণব সাহু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রাতেই আমরা এই নিউজ আওয়ার এক্সট্রা নিয়ে আপনাদের সামনে হাজির হই। দিনের নানান খবর তো রয়েছেই, আন্তর্জাতিক রাজনীতির কিছুটা অংশ, আবার এক ধরনের স্বস্তির দিকে আমরা যাচ্ছি, এ কথা আমরা বলতে পারবো কিনা। যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আমাদের একেবারে সব পছন্দের প্রিয় মানুষদের আজকে পেয়েছি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি স্যারকে আজকে পেয়েছি, আমরা অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ স্যারকে পেয়েছি এবং ডক্টর আহসান এস মনসুর স্যারকে আমরা পেয়েছি। প্রত্যেককে কৃতজ্ঞতা। আমাদের আজকে শুরু করতে চাই যে এক ধরনের স্বস্তির দিকে আমরা যাচ্ছি, এ কথা বলতে পারবো কিনা এটি একটি দিক, এবং আমাদের জন্য এই মুহূর্তে যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে সামনে, সবার জন্য একেবারে সুনিশ্চিতভাবে টিকাটা আমরা ব্যবস্থা করতে পারছি কিনা, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এরকম একটা প্রতিদিনই আমাদের বাড়িতেও যখন যাই তখন এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটি একটি দিক। আবার অলস টাকা, সেটির বিনিময়, অর্থনীতি পুনরুদ্ধার, নানান ধরনের একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আবার আফগানিস্তানের এই পরিস্থিতির সেটারও একটা প্রভাব কিন্তু আমাদের এই বাংলাদেশের তার আঁচ কিছুটা লাগছে। সব কিছু মিলে আমরা বিষয় নির্ধারণ করেছি এই মুহূর্তে আমাদের যত চ্যালেঞ্জ। আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যারকে দিয়ে শুরু করবো। স্যার, সহজ কথা, স্বস্তির দিকে যাচ্ছে কিনা সেটা একটু শুনবো, এবং এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো যেগুলো আছে, অর্থনীতি পুনরুদ্ধার থেকে শুরু করে সবার জন্য টিকা, অলস টাকা বিনিয়োগ আরেকটু বাড়ানো, অর্থনীতির গতি সঞ্চার করা, অনেক কিছু। তো কি মনে করছেন, কোথায় যাচ্ছি আমরা স্যার, কি জানাবেন মান্নান স্যার? ধন্যবাদ। সারা বিশ্বের জন্য এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে বিষয়, এটা তো আর তর্কের অবকাশ নেই। এবং বিশেষজ্ঞ ব্যক্তি একজন আছেন ডক্টর আবদুল্লাহ, তিনি আর ভালো বলবেন, প্রফেসর আবদুল্লাহ। আমি মনে করি সবচেয়ে ভালো লাগছে গত 2-3 দিনে একটু মনে হচ্ছে নিম্নমুখী স্বস্তির নিঃশ্বাস, এবং আশা করছি এটা টেকসই হবে এবং আমরা অচিরেই খুব কম সময়ের মধ্যেই টানেল থেকে বেরিয়ে আসতে পারবো খোলা জায়গায়। এটা হলো প্রথম কথা। ইট ইজ নট এ চ্যালেঞ্জ, এটা একটা উন্নয়নের একটা বিষয়, মানে উন্নতির একটা মাত্রা। ইকোনমিক চ্যালেঞ্জ যেগুলো, এখানে আরেকজন বিশিষ্ট ব্যক্তি আছেন জনাব মনসুর, ইকোনমিক্স, তিনি আর ভালো বলবেন। আমার কাছে যে চ্যালেঞ্জ এই মুহূর্তে হবে, আমরা এই খারাপ সময়েও দেখা যায় আমরা ভালো করেছি আমাদের এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায়, এবং সেই ভালো করার দরুন আমাদের জন্য একটা একটা আলাদা চ্যালেঞ্জ হয়েছে এটা ধরে রাখার। আমরা যদি আমাদের আগের জায়গায় যেখানে ছিলাম সেখানে যদি আমাদের অর্থনীতিকে নিয়ে যেতে হয় যাতে করে আমরা আগের প্রবৃদ্ধির হারে পৌঁছাতে পারি, তাহলে আমাদের কিছু বাড়তি খাটনির প্রয়োজন আছে, বাড়তি বিনিয়োগের প্রয়োজন আছে, ব্যবস্থাপনার উন্নয়নের প্রয়োজন আছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। এটা প্রত্যেকটাই চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জ এমন কোনো ভয়ঙ্কর চ্যালেঞ্জ নয় যে আমাদেরকে একটু শেষ করে ফেলবে। আমরা যদি আমাদের সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে, আমরা যদি রাজনৈতিকভাবে আমরা কোনো অঘটনের দিকে না যাই, যেটা আমাদের ইতিহাসে কোনো কোনো সময় হয়েছিল, রাস্তাঘাটে হয়তো ইয়ে করা, বাধা সৃষ্টি করা, তাহলে আমার বিশ্বাস যে আগামী দুটা ফসল ভালো পেয়েছি অতীতে, আগামীটাও রোপা আমনটা এখন লাগাচ্ছে মাঠে, দেখছি আমার মানুষে, অগ্রহায়ণ মাসে এটা আসা শুরু করবে এবং ভালো হবে বলে বিশ্বাস করি। তাহলে আমার মনে হয় যে আমরা বোধহয় আগের যে লাইনে ছিলাম সেখানে যেতে পারবো। এবং আমি মনে করি যে আমাদের কৃষিটাই আমাদের অর্থনীতির এখন মেরুদণ্ড, এবং কৃষি যেহেতু আমাদেরকে এই দুঃসময়ে ভালো ভাবে আমাদের পাশে ছিল, আছে এখনো, এবং আশা করছি আগামী থাকবে 2-1 মাসের মধ্যে, তাহলে আমি আশাবাদী যে এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো। আর বিশ্বে আমি পেপারে পড়লাম যে ইউরোপীয় ইউনিয়ন আমাদের বড় বায়ার, সেখানে একটা রিবাউন্ড হচ্ছে তাদের অর্থনীতিতে, তারা উঠে দাঁড়াচ্ছে। উঠে দাঁড়ালে তারা কেনাকাটা প্রচুর করবে, এবং আমরা তাদের কেনাকাটার একটা বড় অংশ আমাদের এখান থেকে তারা সবসময় সংগ্রহ করে আসছে। তাদের লাভে তারা কম কম মূল্যে কিনতে পারে, এই জন্য তো এখানে আসে। আমরা এখনো কম মূল্যে কম্পিটিটিভ আছি। এটা আমাদের যারা গার্মেন্ট সেক্টর, আমি যেটুকু খবর কাগজে পড়ি বা তাদের সঙ্গে যখন দেখা হয়, তাদের মধ্যে একটা আস্থার ভাব দেখা গেছে। তারা বলছেন যে খুবই ভালো অবস্থা। সুতরাং এই যে ফ্রন্টলাইন শিল্প গার্মেন্টস আর মৌলিক অর্থনীতির ভিত্তি কৃষি, এই দুটা যেহেতু ভালো বার্তা দিচ্ছে,
এবং স্বাস্থ্যের যে ভয়ঙ্কর অবস্থা কোভিডের, এইটা একটা ভালো বার্তা দিচ্ছে। এই ত্রয়ী যোগে প্লাস যোগে সার্বিকভাবে আমি প্লাস দেখছি আগামীতে। আশা করছি আমরা সেই প্লাসের দিকে যেতে পারবো। জি, আবার দেখা যাক, ভবিষ্যৎ নিয়ে কথা স্যার অনেক স্যার পদ্ধতি এইটা একটি দিক। আবার এই সময়ে আমরা আমরা নানাভাবে দেখছি, বিশেষ করে স্কুল কলেজগুলো খোলা বা সবার জন্য টিকার সেগুলো, যেমন এই ভ্যাকসিন সবার জন্য, সেটি কিন্তু প্রায়শই আমাদের বিপদে পড়তে হচ্ছে। অর্থাৎ এক ধরনের পরিকল্পনা নিয়ে সরকার এগোয়, কিন্তু ঠিক পর্যাপ্ত সঠিক সময়ে পর্যাপ্ত ভ্যাকসিনটা হাতে না পাওয়ার কারণে কিন্তু আমাদের একটু বিপত্তি ঘটছে। এটা একটা দিক। আবদুল্লাহ স্যারের কাছ থেকে একটু শুধু ধরিয়ে রাখতে চাই যে আমরা যখন এই মুহূর্তে কথা বলছি তখন মৃত্যু এবং সংক্রমণের হার দুটোই নিচের দিকে, কিন্তু ভারতে কিন্তু আবার ঊর্ধ্বমুখী। সেটার একটা আঁচ অবশ্যই আমাদের এখানে আসবে, সেটাও একটা ভাবনার বিষয়। মানে স্যার, এই ভ্যাকসিনের বিষয়টি সরকার তো বহু আগে থেকে অর্থ একেবারে সংরক্ষণ রাখা থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক মতো করলো, কিন্তু তারপরও যতদিন না পর্যন্ত আমরা অন্তত ৮০% মানুষকে এই করোনার টিকার আওতায় আনতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু একটা ঝুঁকি রয়ে যায়। সামগ্রিক অর্থে সেই ঝুঁকি অর্থনীতির উপরে এসে প্রভাব ফেলে। সবকিছু মিলে সেটিকে কি আরেকটু জোর করা উচিত ছিল না? অবশ্যই, এটা প্রশ্নই ওঠে না। ভ্যাকসিন নিয়ে একটি শব্দ বা একটি কথা প্রায় আমরা শুনি, ভ্যাকসিন ডিপ্লোম্যাসি, অথবা ভ্যাকসিন নিয়ে নয় ছয়, আমি বলবো ডিপ্লোম্যাটিক নয় ছয়, আমাদের সোজা চাপটা বাংলায়। ওই দুর্ভাগ্যের বিষয় এটা মানব জাতির জন্য। এইরকম একটা ভয়ঙ্কর সময়ে এই একটা মানব জাতির আবিষ্কারকে নিয়ে যারা নয় ছয় করছে, বাণিজ্যিক কারণে অথবা রাজনৈতিক হাতিয়ার হিসাবে কেউ কেউ প্রচ্ছন্নভাবে ইউজ করছে, এটা খুবই একটা মন্দ বার্তা নিয়ে আসে। আমাদের মতো দেশ, আমরা যে ভ্যাকসিন তৈরি করি না এখনো, আমরা তো তাদের বন্ধুত্ব বা সদ্ভাবের উপর আমরা টাকা পয়সা যেটুকু আমাদের আছে তার একটা বড় অংশ অন্যদিকে কাটছাট করে হলো আমরা রেডি ছিলাম। কিছু টাকা তো আমরা এক জায়গায় ট্রান্সফারও করেছিলাম পাওয়ার আশায়, সেখানে দুর্ঘটনা হয়ে গেছে, ভারত থেকে আমরা পাইনি। সঙ্গত কারণে এটা আমি পেয়ে আর কথা বলতে চাই না। আরব, চীন, রাশিয়া, আমাদের সরকার সব দিকেই হাত বাড়িয়েছে, কাজ করছে, এবং বার্তা সব ভালোই আসে, কিন্তু ডেলিভারিতে কোথাও যেন একটা মনে হয় যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যেভাবে আজকেও বললেন যে ফেব্রুয়ারির মধ্যে ৮ কোটি বা ১২ কোটিকে তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করবেন। সুতরাং এটা একটা, আবদুল্লাহ সাহেব হয়তো আরো ভালো বলতে পারবেন, প্রফেসর আবদুল্লাহ আরো ভালো বলতে পারবেন। আমি, আমার মনের কোণে একটা আশঙ্কা আছে, তবে আমার মনে হয় যে এটা ইচ্ছাকৃত নয়, আমাদের সরকার এটাকে হ্যান্ডেল করতে পারবে আশা করি। তো ভ্যাকসিন ডিপ্লোমাসি এন্ড ভ্যাকসিন চালাকি, আমি নিজে এটা সম্বন্ধে খুব একটা আমার আমার সংশয় আছে। জি স্যার, স্যার স্যার এটা আমি, ইউজ করা হয় কাইন্ড অফ লিভার, হ্যাঁ, রাজনৈতিক একটা পলিটিক্যাল লিভার হিসেবে ইউজ করে কেউ কেউ। সরি টু সে, জি, উচিত নয়, বাট হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবদুল্লাহ স্যারের কাছে যাবো। স্যার, মোটামুটি একটু স্বস্তির দিকে যাচ্ছি, এই কথা বলতে পারবো কিনা? পাশাপাশি ভারতে নতুন ৩ দিন ৪ দিন ধরে আজকে দেখছি যে আবারও ঊর্ধ্বমুখী আক্রান্ত মৃত্যু সেটা বাড়ছে, সেটার আঁচ নিশ্চয়ই আমাদের এখানে আসবে বা রাখতে পারে। সব কিছু মিলে এই কথা বলতে পারবো কিনা যে স্বস্তির দিকে কি যাচ্ছি আমরা? আবদুল্লাহ স্যার। না, ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে তো দুইজন বিশিষ্ট আলোচক, আপনি আপনার সব জেনে গেছেন তাদের পরিচয়। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি শুরুতে একটু বলে নিই, আপনি জানেন তো অগাস্ট মাসের শেষে, একটু শেষে চলছে 15ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং পরিবারের অনেকেই শহীদ হয়েছে আমার হাতে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এর মধ্যেও তো যে 21শে আগস্টের ঘটনাও তো সবাই জানেন, সেখানেও প্রায় 24 জন আইভি রহমান সহ অনেকেই শহীদ হয়েছেন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত জানাচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনা তো আল্লাহর রহমতে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন, উনি আরো বাঁচিয়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ওনার নেতৃত্বে দেশটা আরো এগিয়ে যাক, উনি যেন ভালো থাকে, এই কামনাই করি। আমিও কামনা করি, আপনারাও এই কামনাই করবেন। দিয়ে আমি শুরু করছি যে আপনি যে কথা বললেন স্বস্তির কথা, ওইটি দিয়ে আমি শুরু করি। আসলে গত কয়েকটা দিন যাবত একটা কথা সত্য অস্বীকার করার উপায় নাই, সংক্রমণের টোটাল নাম্বার যেমন কমে আসছে, সংক্রমণের হার কমে আসছে, মৃত্যুর মিছিলও কিছুটা কম। এটা স্বস্তিদায়ক বলা ঠিক হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, একটু কম আছে, এটা সত্য, কিন্তু আমরা তো ঝুঁকি মুক্ত নই, কারণ কখন কি আমি তো বলতে পারি না। করোনার চরিত্রটাই হলো ঢেউ আসে, প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয়, কোনো কোনো দেশে কিন্তু চতুর্থ ঢেউ আসছে। যে কথাটা বললেন, ইন্ডিয়াতে আবার একটা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, কারণ বলা তো যায় না, 5টাই দেশ,
এই ঢেউ যদি আবার আমাদের গায়ে আসে, সেটাও তো ভয়ানক অবস্থা হতেও পারে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, হ্যাঁ আমাদের কিছুটা উন্নতি হচ্ছে, এটা ভালো, মৃত্যুর মিছিল কমছে, কিন্তু এখনো তো অনেক মারা যায়, আজকেও তো কম মারা যায় না। আমরা তো চাই যেন করোনার জন্য কেউ কোনো মানুষ মারা যাবে, এ কথাও সত্য, করোনায় মারা যায় এটা তো আমরা তো মেনে নিতে পারছি না, হয়তো আল্লাহ রাখছে এইভাবে, সেটাও সত্য। তারপরেও আমি মনে করি যে স্বস্তিদায়ক নয়, আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি, আত্মতুষ্টির কোনো মানে কোনো সুযোগই নাই। জনগণের জন্য একটা কথাই বলবো, লকডাউন উঠে গেছেন যে হারে মানে চলাফেরা, যে মানে রাস্তাঘাটের অবস্থা দেখলে, বিশেষ করে ঢাকা শহর তো মনে হয় আগের অবস্থায় ফিরে গেছে। আমরা অনেকেই কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একেবারেই, সবার দোষ দিচ্ছে না, আমি অনেকের কথাই বলছি, একেবারে বেখেয়াল, খামখেয়ালি, একেবারে ঢিলে ঢালা ভাব বা ন্যাম কেয়ার ভাব, এইটা যেন আমরা না করি। জনগণকে মনে রাখতে হবে কখন এই দ্বিতীয় ঢেউ কিন্তু এখন শেষ হতে বলে মনে হয় না, আবার কোন ঢেউ আসে তা না আসে, আবার বাড়ে কিনা। আর করোনার চরিত্রটাই কিন্তু এরকম। একটা হলো যে এটা মিউটেন্ট ভাইরাস, নতুন নতুন ভাইরাস, যে আমরা যেমন ডেল্টা চলছে, আবার ডেল্টা প্লাস, পৃথিবীর অনেক দেশে কিন্তু আবার ল্যামডা চলছে, এটা আরো ডেঞ্জারাস। আমাদের দেশেও দু একটা ল্যামডার ভ্যারাইটি কিন্তু পাওয়া গেছে। এটাও কিন্তু দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছাড়া তাড়াতাড়ি আক্রান্ত করে, টিপিক্যাল লক্ষণ পাওয়া যায়, রোগী হঠাৎ খারাপ হয়ে যায়, তারপর হাসপাতালে যেতে হয়, অক্সিজেন সাপোর্ট না দিলে, আইসিইউ সাপোর্ট না দিলে রোগী মারা যায়। সুতরাং ঝুঁকি কিন্তু আমাদের রয়েছে। আমি বলবো যে ঝুঁকিমুক্ত আমরা নই, আমরা যেন কোনো ক্রমেই আমরা যেন সুস্থিতে আছি, এই কথা আমি বলতে চাবো না, আবারও বলছি, আমরা যেন আত্মতৃপ্তিতে না ভেঙে, জনগণকে আবারও অনুরোধ করবো, আপনারা কিন্তু স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলবেন সুন্দরভাবে। অন্তত মাস্ক যেন পরেন, মাস্কটা কিন্তু এটা অল্টারনেটিভ টু ভ্যাকসিন বা ফার্স্ট ভ্যাকসিন। এতে যদি আমরা করি 80-90% সংক্রমণের ঝুঁকি কিন্তু আমরা কমাতে পারবো। আর যেগুলো আপনারা সবাই জানেন, হাত ধোয়ার চর্চা, শারীরিক দূরত্ব মেনটেন করা, কারণ করোনা থেকে বাঁচার দুইটাই রাস্তা, একটা হলো স্বাস্থ্যবিধি মানা এবং একটা কার্যকরী টিকা নেওয়া। এই দুইটাই কিন্তু আমাদের করোনার সংক্রমণের ঝুঁকিকে কমাতে পারে, কমাবে বলে আমি মনে করি আর কি। জন্য জনগণকে আবারও বলবো, আপনারা ঢিলা ঢালা ভাবটা যেন না করেন, খামখালি না করেন। কারণ আমাদের জীবন জীবিকার সাথে লকডাউন কিন্তু দীর্ঘদিন চালানো যায় না। আমি মনে করি প্রশাসন যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেটা আমি মনে করি যথার্থ। লকডাউন আর বেশি দিন চালানো ঠিক না, জীবনও বাঁচাইতে হবে এবং আবার জীবিকাও বাঁচাতে হবে। কিন্তু একটার সঙ্গে একটা ওতপ্রোত ভাবে জড়িত। হুম। সুতরাং এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই যে ডিসিশন নিয়েছে, আমি মনে করি এটা ঠিকই আছে। কিন্তু জনগণ তার দায়িত্বটা যেন পালন করেন, আপনারা যেন সচেতন থাকেন, তাহলে আমি মনে করি যে আগামীতে আমাদের দিনগুলো স্বস্তিকার অর্থেই হয়তো স্বস্তিদায়ক হবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা পয়েন্ট আমি একটু বলি এখানে, টিকার কথা যেটা বলছেন, আসলে টিকা নিয়ে তো আমি একটা কথা শুনতেই বলছিলাম, টিকা নিয়ে রাজনীতি হচ্ছে, বাণিজ্য হচ্ছে, ডিপ্লোমেসি হচ্ছে, বা কোথায় তো হচ্ছে সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে হচ্ছে তাও না। টিকার প্রাপ্যতার উপর অনেক কিছু নির্ভর করে। তো এমন না যে সরকার কিন্তু টাকা, মানে প্রথমে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু তার জন্য বরাদ্দও রাখছে। হুম। এবং আমি একটা কথা বিশ্বাস করি, এখনো জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, তার পারদর্শিতা, তার সময় উপযোগী সিদ্ধান্তে আমরা কিন্তু টিকা পাচ্ছি, এখনো পাচ্ছি, আগামী কিছুদিন মধ্যে আরো পাবো। অনেক দেশ কিন্তু এখনো টিকা পায়নি, পৃথিবীর অনেক দেশ এখনো টিকা পায়নি, কবে পাবে তারা তাও জানে না। কিন্তু আমি মনে করি কার্যক্রম যা চলছে, হয়তো একটু ঝামেলা মাঝে মধ্যে হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান যে ঘটনাটা, তারা যে ইচ্ছে করে রপ্তানি বন্ধ করছে এটা আমি মনে করি না। তারা বন্ধ করতে বাধ্য হয়েছে, ওদের দেশের যে ভয়ানক অবস্থা তৈরি হয়ে গেছিল, ওরা তো আমাদের দেশে টিকাটা দিতে পারছে, কারণ ওরা নিজেদের দেশেই তো দিতে পারছিল না, কিন্তু তারা রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা আমি মনে করি যে খুব যে অন্যায় আমি তা বলতে চাচ্ছি না, তারা করতে পারেন, তাদের অস্তিত্বের স্বার্থে বলেন, তারা বা রাজনৈতিক স্বার্থে যাই বলে, তারা টেম্পোরারি হয়তো বন্ধ করছে। কিন্তু আগামীতে আমরা কয়েক মাস মধ্যে আমরা প্রচুর টিকা আশা করি পেয়ে যাবো, বাইরে থেকে তো অনেক টিকা আসছে। সুতরাং আমি মনে করি যে টিকার কার্যক্রম সুন্দরভাবে আগামীতেও চলবে, ভালোই চলবে। এবং আমি একটা কথা বারবার বলছি, আহ্বান জানাচ্ছি, আমাদের দেশে যেন টিকা তৈরির ব্যবস্থা করা হয়, বাস্তব সমাজে পদক্ষেপ নেওয়া হয়। অলরেডি চায়নার সঙ্গে যারা চুক্তি হয়ে গেছে, এবং তারা তো মানে প্রচুর টাকার টিকা উৎপাদন করবে বলে আমি মনে করি। এবং আগামীতে তারা তো আপাতত অ্যাসেম্বলিং করবে, কিন্তু আলটিমেটলি আগামীতে কিন্তু এই দেশে প্রোডাকশন হবে, এটাও আমি মনে করি। শুধু তাই না, অন্যান্য দেশ থেকে কিন্তু টিকা আমদানির আনার ব্যবস্থা চলছে। আমি আগামী কিছুদিনের মধ্যে দেখবেন আমেরিকা থেকে হয়তো মডার্ন এবং ফাইজারের আরো কিছু টিকা কিন্তু আমাদের দেশে এসে পৌঁছবে, অ্যাস্ট্রাজেনেকার টিকাও কিন্তু এসে পৌঁছবে। সুতরাং জনগণের জন্য আমি বলবো যে আপনারা স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। অবশ্যই যখনই টিকা পাবেন, টিকার প্রাপ্তি সাপেক্ষে আপনি কিন্তু অবশ্যই ভয় ভীতি দ্বিধাদ্বন্দ্ব এসব উপেক্ষা করে অবশ্যই কিন্তু টিকা নেবেন। আমি মনে করি একমাত্র স্বাস্থ্যবিধি মানে এবং টিকা নেওয়া, এটার মাধ্যমে আমরা করোনার সংক্রমণ আগামী দিনে আমরা রোধ করতে পারবো, এই সংক্রমণকে লাগাম ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আসবো আবারও আপনার কাছে। আমাদের সঙ্গে ডক্টর আহসান এস মনসুর স্যার আছেন। স্যার, অর্থনীতির চ্যালেঞ্জগুলো কি এই মুহূর্তে?
দেখুন, এবছর এবং গত বছর অর্থনীতি আর করোনা দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং আমরা সবসময় যেটাকে বলি যে এই করোনার হাতিকে ঘরে রেখে তো ঘরের ফার্নিচার গোছানো যাবে না, আমাদেরকে করোনাকে ঘর থেকে বের করতে হবে, হাতিটাকে বের করে তারপরে আবার আমাদেরকে ইকোনমিক হাউসটাকে অর্ডারে আনতে হবে। এখন এটা নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কারণ করোনা কবে যাবে আমরা সেটা জানি না। করোনাকে আমরা কিভাবে কন্টেইন করব সেটার জন্য আমরা অন্য দেশ থেকে, অন্যদের অভিজ্ঞতা থেকে, অন্যদের ভ্যাকসিনেশনের এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু ইনফারেন্স করতে পারি এই পর্যায়ে। এখন ইনফারেন্স যেটা জিনিসটা হচ্ছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে, যেটা প্রফেসর আব্দুল্লাহ সাহেব বললেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ করোনার এবং শুধু করোনা নয়, আগেরও প্যান্ডেমিকের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ধাপে ধাপে এটা আসে। এবং স্প্যানিশ ফ্লুর এক্সপিরিয়েন্সও কিন্তু তাই ছিল, সেখানেও কিন্তু 3টা বড় ধাপে এসেছিল। এবং আমরা এখন 2য় ধাপ পার করছি হয়তো, আমরা হপফুলি আশাবাদী যে 2য় ধাপের আমরা নিচের দিকে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা এই ধাপটাকে শেষ করে ফেলবো। কিন্তু তার মানে এই না যে 3য় ধাপ আসবে না, 3য় ধাপ আসবে। আসবে, এটা নিয়েই আমাদের কাজ করতে হবে। কারণ এটাকে মানে অ্যাসাম্পশন করলে হবে না যে 3য় ধাপ হবে না ইনশাল্লাহ ইত্যাদি। নো, দ্যাটস নট দ্য। ধরে নেব যে আমরা 3য় ধাপ আসবে, আমরা প্রস্তুতি নেব, এবং তারপরে যদি না আসে আলহামদুলিল্লাহ। কিন্তু সেটার জন্য প্রস্তুতিটা এখনই নিতে হবে। সেটার প্রস্তুতির 2টো দিক আছে অবশ্যই। সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভ যত তাড়াতাড়ি পারা যায় সেটা নিয়ে তো আলোচনা হলো, এবং ইনশাল্লাহ গভর্নমেন্ট ইজ ইন দ্য রাইট ট্র্যাক। এখন যথেষ্ট সাপ্লাই আসছে বলে আমার কাছে মনে হচ্ছে, যেভাবে পাইপলাইনের কথা বলছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়। একই সাথে আমাদের হসপিটাল ক্যাপাসিটির কথা ভুলে গেলে হবে না। এই মুহূর্তে আমাদের হসপিটালের ক্যাপাসিটি আছে, কিন্তু আরেকটা ধাক্কা আসলে কিন্তু সেটা আবার চলে যেতে পারে। সেজন্য সেই প্রস্তুতিটা রাখতে হবে। এবং আমরা কিন্তু যথেষ্ট ফল পেয়েছি আমাদের গতবারের শিক্ষা থেকে কিছুটা। আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল, তার এই ডিভিশনাল লেভেল, এই যে হসপিটাল গুলোতে যে ক্যাপাসিটি বিল্ডিংটা হয়েছে, সেটা কিন্তু একটা ভালো একটা সার্ভিস দিয়েছে আমাদেরকে এই যাত্রা। সবাই কিন্তু ঢাকামুখী হয়নি, অনেকে হয়েছে কিন্তু সবাই হয়, অনেকে বেশিরভাগই ওই অঞ্চলেই চিকিৎসাটা নিয়েছে। সেই জিনিসটাকে আরো জোরদার করতে হবে, যাতে এই চাপটা ঢাকায় এসে না পড়ে। আমাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থাটা আরো জোরদার করতে হবে। অর্থ মন্ত্রণালয়, আমি পরিকল্পনা মন্ত্রী মহোদয় এখানে আছেন, মাত্র 57% ব্যবহার করতে পেরেছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবছরের এডিপি। সেটা দুঃখজনক, কারণ এই বছর আমাদের ছিল করোনার বছর। এই বছর সবচেয়ে বেশি ইউটিলাইজেশন একটা খাতেই হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। সেই খাতে সবচেয়ে কম ব্যয় হয়েছে, এবং সেই ব্যয়টা কোথায় হয়? সেটা হচ্ছে অবকাঠামো খাতে, রিক্রুটমেন্ট ইত্যাদি ইত্যাদি, মানে ডেভেলপমেন্ট, স্বাস্থ্য হেলথ ডেভেলপমেন্টের সেক্টরে আমাদের সেই ব্যয়টা হয় নাই। টাকার কিন্তু অভাব ছিল না, আমরা ব্যয় করতে পারিনি। সেটা আমাদের প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতাই বলি, যাই বলি, সেটাকে অ্যাড্রেস করতে হবে, যাতে আগামী বছরের জন্য এই এক্সপিরিয়েন্সটা রিপিট না করে। এই সাথে আমি একটা জিনিস বলবো, যে আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে এই সংখ্যাটাকে যদি আমরা মুক্ত করতে পারি, এটাকে যদি আমরা প্রশমিত করতে পারি, তাহলেই বিনিয়োগ ফেরত আসবে, তাহলেই আমাদের চাহিদা ফেরত আসবে। এবং বিনিয়োগটা কিন্তু এখন সবচেয়ে উইক পয়েন্ট আমাদের। আমরা জানি যে আমাদের প্রাইভেট সেক্টর ঋণ নিচ্ছে না, তারা কিন্তু মানে শুধু মানে ঋণের পরিমাণ মাত্র 7 থেকে 8% মধ্যে নেমে এসছে। এটা সাস্টেনেবল না। আমাদের যেটাকে বলে মেয়াদি, যেটা বিনিয়োগে ব্যবহৃত হয়, সেটা এখনো ডাবল ডিজিট ঋণাত্মকে আছে, সেটাও গ্রহণযোগ্য নয়। এগুলোকে টার্ন অ্যারাউন্ড হবে তখনই, হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ ইন্টারেস্ট রেট এখন কম, চাহিদা বাড়বে সামনে। কিন্তু সেই পরিবেশটা যখনই সৃষ্টি হবে, আমি মনে করি যে আমাদের উদ্যোক্তারা আবার ঝাঁপিয়ে পড়বে, এবং বিনিয়োগের মাধ্যমে আমাদের কর্মসংস্থান এবং আমাদের যে প্রোডাকশন খাত, সেটাকে তারা ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারবে, সেটা আমি আশা করি। জি স্যার, একটা বিষয় যে বিনিয়োগের কথা আমরা সবসময় বলি, বা এই মুহূর্তে আমাদের উদ্যোক্তারা ঝাঁপিয়ে পড়বে, আবার ব্যাংকগুলোতে অলস টাকা রয়েছে। মান্নান স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে এই করোনাকালীন সময়টিতে কৃষি আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, একেবারে একটি বিরল ঘটনা তো বটেই। পাশাপাশি এই মুহূর্তে যে চলমান বড় বড় প্রকল্পগুলো রয়েছে, দু একটা বাদ দিলে সবগুলো কিন্তু একেবারে কর্মচাঞ্চল্য আমরা প্রতিনিয়তই দেখছি। গতকালকের ঘটনা বলতে চাই, যে পদ্মা সেতুতে শেষ
সড়ক স্প্যানটি বসেছে, অর্থাৎ সড়ক অবকাঠামো যেটার উপর ঢালাই হবে সেই জায়গাটি, অর্থাৎ এখন একেবারে হেঁটে সেতু পার হওয়ার মতো যায়, এরকম একটি পরিস্থিতি। সেখানকার যারা প্রকল্প পরিচালক রয়েছেন তাদের সঙ্গে আজকে আমরা অন্য একটা অনুষ্ঠানে নানাভাবে কথা বলেছিলাম, এবং সেখানে মোটামুটি ধারণাটা এরকম যে আগামী বছরের প্রথম 3 মাস 4 মাসের মধ্যেই কিন্তু বিষয়টি একেবারে সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটি দিক। এই দিকগুলো কিন্তু একটা আশার সঞ্চার করে, কারণ এই বিষয়গুলি যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের অর্থনীতি একটা আরও বেশি গতিশীলতার মধ্যে যাবে। স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো, কিন্তু স্যার আমাদের সহকর্মী বিশেষ করে সম্রাট আনোয়ার সে খোঁজ খবর নিয়েছে যে এই পদ্মা সেতুর সড়কের যে বিষয়টি কালকে ঘটলো তার একটা ছোট্ট প্রতিবেদন স্যার একটু দেখাতে চাই, তারপর আপনার কাছে আসতে চাই। প্রমত্তা পদ্মার বুকে সেতু নির্মাণে অসম্ভবকে সম্ভব করার যে দৃঢ় মনোবল দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী, আজ সেটাই বাস্তবতার শেষ ধাপে। সোমবার সকালে পদ্মা সেতুতে রোডওয়ে স্ল্যাব বসানোর কাজের সমাপ্তি উদযাপনের উপলক্ষ। নানা চড়াই উতরাই দুরভিসন্ধি শেষে সাফল্যের এক বিজয়গাথার মঞ্চায়ন। 6.15 কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেল সড়কপথ। 2014 সালের ডিসেম্বরে সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরুর পর থেকেই এর বাস্তবায়ন নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছেন তারা একে একে জবাব পেয়েছেন এক একটি স্প্যান, এক একটি স্ল্যাব বসানোর মধ্য দিয়ে। 2022 সালের মে মাসকে লক্ষ্য ধরেই যত তোড়জোড়, নির্মাণ কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির। আর আনুষ্ঠানিকতার শেষটা করবেন তিনি, যার একক সিদ্ধান্তে নিজেদের খরচে পদ্মা সেতু প্রকল্পের সাহস করেছিল বাংলাদেশ। পদ্মা সেতুর 2 তীরের রাস্তার সংযোগ স্থাপিত হয়ে গেল। টার্গেটের মধ্যেই আমরা পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ করব। শুভ উদ্বোধন আগামী জুন মাসের মধ্যেই আমরা করব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম সম্রাট আনোয়ারের প্রতিবেদনটি। স্যার, এই প্রতিবেদনটি এ কারণে আমরা দেখালাম যে বিশেষ করে অর্থনীতির একটু এই মুহূর্তে আমরা যেভাবেই বিশ্লেষণ করি না কেন, আমাদের উদ্যোক্তা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু যে গেল 1.5 বছর 2 বছরের কাজ না করার একটা বিষয় ছিল, সেটি কিন্তু হোমওয়ার্ক করে সব গুছিয়ে বসে আছে, যে অর্থাৎ একটু সহনীয় পরিস্থিতি হলে একেবারে লাফিয়ে মাঠে নামার মতো একটা পরিস্থিতি। আমাদের রিপোর্টার যে জায়গায় প্রতিবেদনটি শেষ করলেন যে মাননীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি যেমনটা বলছিলেন যে আগামী জুনের নাগাদ, কিন্তু আমাদের রিপোর্টার এবং আমরা খতিয়ে দেখেছি যে মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু একেবারে উদ্বোধনের জন্য। তার মানে এই সমস্ত প্রকল্পগুলো যখন উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু আমাদের অর্থনীতি, যে কথাটি আমরা বারবার বলি যে এই গেল 2 বছরের ক্ষতি পুষিয়ে ওঠার একটা বড় সুযোগ, সেটি আপনি মনে করেন কিনা? মান্নান স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। মনসুর এখানে অর্থনীতির মানুষ, এই গোটা ব্যাপারটা আস্থার খেলা বলে মনে হয়। এই যে আজকে আপনি টিপটা এইমাত্র আপনার দেখালেন সম্রাট, এই যে লেগে গেল এপার ওপার পদ্মার সড়ক পথে, প্রতিটি পদক্ষেপ পদ্মা কিন্তু জাতিকে এক ধরনের উপরের দিকে পুশ করছে। কোন মতবাদের সেটা আমি বলছি না, বাংলাদেশের নাগরিক সবাই উজ্জীবিত হয়েছে, উজ্জীবিত হলে সেটা প্রতিফলিত হয়ে ইকোনমিক কর্মকাণ্ডে। আমার যা ধারণা, এই যে মাননীয় যোগাযোগ মন্ত্রীর যে দায়িত্বপ্রাপ্ত, তিনি গত বছর বলেছিলেন যে 22শে ডিসেম্বরের দিকে তিনি টার্গেট ধরেছিল, আমার পরিষ্কার মনে আছে। স্যার একটু মাঝখানে কথা বলি যে আপনি আমাদের শোতে ছিলেন এবং আপনি বলেছিলেন যে একেবারে হেঁটে পদ্মা সেতু দৌড়ে পার হওয়া যায় কিনা, এবং সেই অনুষ্ঠানেই কিন্তু উনি বলেছিলেন যে ডিসেম্বরে 22-এর উদ্বোধন করা, সেটি কিন্তু 6 মাস কমে এসছে, জুনে বলছে এখন। আমি যদি একটু সঠিকভাবে মনে করিয়ে দিতে চাই আপনাকে। না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 6 মাস নয়, আমি তো মনে করি এখন জুন, তো তিনি বলছেন রক্ষণশীল বোধহয়, যেহেতু তিনি দায়িত্বপ্রাপ্ত। আমি মনে হয় আপনি যেভাবে বললেন, এখনো তো মানুষ হাঁটা শুরু করতে পারে, মার্চ এপ্রিলে এটা সম্ভব। তো একটা স্ন্যাগ আছে, রেলটাকে একই সঙ্গে দেওয়া। রেলমন্ত্রী মহোদয় চাচ্ছেন যে তার কাজটা যেন দুটা মিলে একসঙ্গে পারাপারটা হয়, এবং রেলের কিছু কাজ করতে হবে এখন, যার জন্য তারা পুরোপুরি
এটাকে তাদের হাতে চায় কিন্তু স্পেশাল কাজের জন্য, এইটা এখন এরা শেষ না করে দিতে পারছে না। এই জন্য হয়তো 1-2 মাস প্লাস মাইনাস হতে পারে। আমার বিশ্বাস আগামী জুন তো অবশ্যই, আমার ধারণা মার্চ এপ্রিলেই সবচেয়ে আমি খুশি হব, আনন্দিত হব, আমি বিশ্বাস করবো যে মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাদের স্বাধীনতা দিবসের আগামী যে 26শে মার্চ আমাদের আসছে বিশাল দিবস, সেই দিনে তিনি এটা উপহার দিবেন জাতিকে। এবং চাইলে তো চাইলে তো আমি দৌড়াই এখনই পার হতে পারি, সেটা সম্ভব আছে অলরেডি। সুতরাং এটা হয়ে গেছে আমাদের হাতের মুঠোর মধ্যে। তবে ইকোনমিক ভ্যালু যেটা আপনি নিজেই বললেন, যে বিশাল ইকোনমিস্টরা বলেন এই সেতুই নাকি আমাদের প্রবৃদ্ধি 1.2 প্লাস মাইনাস তুলে দিবে। এটা বিশাল ব্যাপার, যেখানে আমরা এখন প্রবৃদ্ধি 4 কোটা নেমে গেছে বিকজ অফ প্রবৃদ্ধি। সেটা যদি 1-2 শুধু এই সেতুই আমাদেরকে দিয়ে দেয়, এই বছর আমরা এমনিতে আশা করছি এশীয় ব্যাংক, উন্নয়ন ব্যাংক বলছে আমরা 7 করবো, বিশ্বব্যাংক বলছে 5, ধরলাম 6। সেখানে যদি আমাদের ব্রিজ আরো 1.2 না দিয়ে 1ও দিয়ে দেয়, তাহলে তো আমি 7-7.5 পৌঁছতে পারবো। ইট ইজ এ গ্রেট গ্রেট নিউজ। এবং আমি মনে করি এর যে উল্লম্বনের শক্তি অনেক বেশি, সেটা আমরা অর্জন করতে পারবো এইটা শেষ করার মাঝখান দিয়ে। এবং এখানে আর থামার কোনো অবকাশ নেই, এটা হবেই হবে। এবং এখানে আর কেউ কোনো বাধা দিয়ে আর রুকার কোনো প্রত্যাহারে নাই। এইটাকে মানে হাতে ধরে, এবং অন্যান্য মেগা প্রকল্প যেগুলো কিন্তু আপনি ধরুন আমাদের যে ঢাকা মেট্রো রেল, সেটা কিন্তু পিছিয়ে নেই, সেটা কিন্তু দ্রুত গতিতে আগাচ্ছে। সেটা এই বছরের বিজয় দিবসের দিকে আমি পিডি যিনি আছেন ওনাকে আমরা এমএন সিদ্দিক অনুরোধ করেছিলাম যে আপনি বিজয় দিবসে আমাদেরকে অন্তপক্ষে আগারগাঁও পর্যন্ত এনে আমাদেরকে করে দেন। তিনি আশাবাদী ছিলেন, চেষ্টা করছেন এখনো। আমি যা খবর পাচ্ছি ভালোই খবর পাচ্ছি। হয়তো আমরা এই মহান বিজয় দিবসে আমাদের আনন্দের দিনে আমরা আগারগাঁও পর্যন্ত নিয়ে আসবো। অলরেডি নড়াচড়া হচ্ছে আমার অফিসের কাছে। সুতরাং এই দুইটা বিশাল মেগা প্রকল্প আমাদের অর্থনৈতিক ভ্যালুর চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি আমাদের মনস্তাত্ত্বিক ভ্যালু, সেই দিকে আমাদের বিশাল উল্লম্বন ঘটবে এবং ওই হাওয়ায় আমরা ভর করে আমরা পার হবো বলে আশা করি। স্যার, আমার কাছে যেটা মনে হয়, মানে আমরা আজকে যাদেরকে আমাদের সামনে দেখছি, আমি যদি একটু বলি যে মান্নান স্যার, আব্দুল্লাহ স্যার এবং আহসান মনসুর স্যার, আপনারা সবাই কিন্তু 1972-73 অর্থ বছরটি দেখেছেন, 73-74 অর্থ বছর দেখেছেন এবং 75-76 অর্থ বছর কিন্তু দেখেছেন। আমার কাছে মনে হয় আহসান স্যার, মনসুর স্যারের অবশ্যই মনে থাকার কথা, বিশেষ করে 73-74 অর্থ বছরে সেই সময়টিতে একেবারে বৃষ্টি যেমন হলো, মানে বন্যাও হলো, 3বার বন্যা হলো, ফসল ভেসে গেল, এরকম একটা বাস্তবতার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে। এবং পরবর্তীতে অর্থাৎ 74-75 অর্থ বছরে আমরা দেখেছি রাষ্ট্রের প্রবৃদ্ধি প্রায়শই, আমি এই কথাটা বলি, বা এবার 15ই আগস্ট নিয়ে আমরা যখন কথা বলছিলাম, আমাদের একটা কনসেপ্টই ছিল যে যদি রাত পহালে শোনা যেত যে বঙ্গবন্ধু মরেননি, তাহলে বাংলাদেশটা কেমন হতো, এরকম একটা গবেষণা আমাদের ছিল। আমরা দেখেছি যে 74-75 অর্থ বছরে রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি 9.59%। আহসান মনসুর স্যার, আমি মিথ্যা বলছি কিনা বা ভুল বলছি কিনা, ভুল বললে নিশ্চয়ই আপনি শুনতে দিবেন, এরকম একটা কিন্তু তখন ছিল। কিন্তু বিশ্বব্যাংক বলি, যারা এখন ফোরকাস্ট করছেন যে এই করোনা পরবর্তীতে আমাদের এবারের এই মুহূর্তে আমাদের রাষ্ট্রীয় প্রবৃদ্ধি কত হবে, এরকম একটা পরিসংখ্যান কিন্তু কেউ বলছেন 5.5, কেউ বলছেন 6 ছুঁই, কেউ বলছেন 7 ছুঁই, এরকম একটি বিষয়। কিন্তু আমাদের অভিজ্ঞতা বা আমরা যতটুকু অর্থনীতি পড়ার চেষ্টা করি, যে এইরকম ডিজাস্টারের পরে সে তার পরের বছর মানুষ যখন কাজ করতে শুরু করে, সে তার আগের জায়গায় ফিরে যেতে চেষ্টা করে, যেটা 74-75 অর্থ বছরে হয়েছিল। আমরা কি ভাবতে পারি কিনা যে পদ্মা সেতু যদি আমরা চালু করতে পারি, আবার এই সময় কর্মমুখর মানুষের ব্যস্ততা সবকিছু মিলে ডাবল ডিজিট স্পর্শ করব কিনা, এরকম কি একটা হতে পারে কিনা, যে সেই সময়টার চ্যালেঞ্জ আর আজকের বাস্তবতা প্রায় 2 বছর হতে চললো, আমরা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছুই অপেক্ষা করছে। সেটা কতটা ভালো আমি 74-75 অর্থ বছরের আলোকে হয়তো আপনাদের কাছ থেকে শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
দর্শক দেখছেন নেট নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এই মুহূর্তের যত সব চ্যালেঞ্জ স্যাররা বলছিলেন, বিষয়টি আবারও মান্না স্যার আপনার সাথে যুক্ত হব। যেমনটা বলছিলাম বিরতির আগে, যে এইরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হয়েছে। বিশেষ করে আপনারা তিনজনই কিন্তু সেই সময় 72, 73, 73, 74 এবং 74, 75 সেই সময়টার সমাজ ব্যবস্থা, অর্থনীতি এবং এই ধরনের ডিজাস্টার, যুদ্ধ পরবর্তী বিষয়গুলো মানে একেবারে খুব কাছ থেকে দেখা। সেই ধারাবাহিকতায় যে তথ্যপাত্রের কথা আমি বলছিলাম, সেটা কি খুব বেশি আশাবাদী কথা বলে ফেলছি, বা খুব কি অন্যায় কথা বলছি? মান্নান স্যার কি যুক্ত করবেন? আপনি প্রথম অংশটা একটু একটু আওয়াজ কম ছিল। হ্যাঁ, আগে আপনি যে এক কথা বলছিলেন একটু আগে, চুয়াত্তরের 9 দশমিক নিয়ে আপনি একটু মনসুর সাহেবের কাছে একটা প্রশ্ন করেছিলেন। হুম, এটা কি মানে বেঠিক না সঠিক, এই ধরনের কথা। হুম, না, সংখ্যা ঠিকই আছে, তবে ওই 1 থেকে 100% বাড়লে 2 হয়, আর 50 থেকে 2% বাড়লে কত হয়? 51 হয়। একটা বেস হলো মূল কথা, যেটা ওই সময় বেস ওয়াজ অলমোস্ট জিরো। ডিস্ট্রয় করে গেছিল পাকিস্তানিরা, ফসল নাই, সড়ক নাই, ব্রিজ নাই, কিছুই নাই। সেই জায়গায় 1 বছরে 9 বছরে যাই ঢুকেছে, ইট ওয়াজ নিট গেইন দেখা গেছে। এখন তো আমরা বিশাল এক বেসের উপরে কাজ করছি। আমাদের প্রবৃদ্ধি, আমাদের জিডিপি, আমাদের মাথা পিছু প্রতিটা ক্ষেত্রে একটা বিশাল জায়গায় আমরা আছি। এখানে আমরা যতই গেইন দিই না কেন, ওই 9-এর মতো 9 এখানে হবে না। তবে এখানে যদি 3-4 হয়, রিয়েলি ওর তুলনায় অনেক অনেক গুণ বেশি হবে। কিন্তু ওই সময় 9 যে বঙ্গবন্ধুর অর্জন হয়েছিল, এইটাও যদিও জিরোর উপরে করেছিলেন, প্রায় অলমোস্ট নিয়ার জিরো, কিন্তু এট দ্য সেম টাইম এটাও তো স্বীকার করতে হবে যে তাদের হাতে যন্ত্রপাতি, দক্ষ জনবল, অর্থ, বিদেশি মুদ্রা সবই কম ছিল। তাই কি ছিল তাদের হাতে বেশি? হ্যাঁ, তাদের হাতে একটা জিনিস বেশি ছিল, অনেক বেশি। আমাকে দুঃখজনক হলেও বলতে বাধ্য, বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণ দেশপ্রেম ছিল, ত্যাগের মনোভাবটা অনেক বেশি ছিল। আমাদের অফিসাররা, আমাদের ব্যবসায়ীরা, যে যেখানে বসেছেন বঙ্গবন্ধুরাকে আহ্বান দিয়ে প্রত্যেকেই তার শ্রেষ্ঠ অবদান রেখেছিলেন। এই জন্য এই বিশাল 9% অর্জন সম্ভব হয়েছিল। এখন আমরা সেটা পারছি না। এখন কেন পারছি না আমি ওসব আলোচনা যাব না, তবে ওইটাও আমাদের, এইটাও আমাদের। এখন যদি আমরা 6-7 অর্জন করি, এটা রিয়েল টার্ম অনেক অনেক বেশি হবে, এবং সেটা কোনো অযৌক্তিক বা অবাস্তব কিছু হবে না বলে আমি মনে করি। জি, একদম। মানে আপনার কথা সূত্র ধরে আহসান এস মনসুর স্যার, আম, মানে নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার রয়েছে মনসুর স্যার। জি, আমি যেটা বলবো যে অবশ্যই আমাদের মন্ত্রী মহোদয় যেটা বললেন সঠিক, যে ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, অ্যান্ড ইন এ ডিফিকাল্ট টাইম ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নাই। আমাদের বেসটা ছোট ছিল তখন, সেটার ভিত্তিতে এটা এটা অর্জিত হয়েছে, রেকর্ড নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং আমার মনে হয় যে দ্যাট ওয়াজ এ রেকর্ড ইয়ার ইন ইন টার্মস অফ গ্রোথ। এখন পর্যন্ত আমরা সেটা কিন্তু ছুঁতে পারিনি। তো এটা 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 বাস্তব। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা বাংলাদেশের বর্তমান কনটেক্সটে আমি যেটা বলবো, আমি আমি মনে করি যে আমাদেরকে কাজ করে যেতে হবে। গ্রোথটাই আমাদের এমনিই আসবে আমরা যদি আমাদের এই 3টা প্রকল্প, যেমন পদ্মা সেতুর কথা, আমাদের মেট্রো রেল, আমাদের চিটাগং টানেল, এবং আরো বড় বড় কিছু প্রকল্প আছে, সেগুলো যদি আমরা চালিয়ে যেতে পারি, সেটার ফল আমরা পাবোই আগামীতে, এবং সেটা সেটা আমাদেরকে আসবে। সে কিন্তু আমাদের যেটা করতে হবে, পরিবেশটাকে আরো আরো ভালো করতে হবে, বিনিয়োগ পরিবেশকে ভালো করতে হবে। সেই জন্য অবশ্যই করোনাকে কন্ট্রোল করা হচ্ছে 1 নম্বর, যেটা আমাদেরকে বিনিয়োগ পরিবেশকে ভালো করবে। দ্বিতীয় হচ্ছে যে সাথে সাথে আমাদের করোনার আগের কিন্তু অনেকগুলো স্ট্রাকচারাল ইস্যু ছিল, যেগুলো এখনো আনঅ্যাটেন্ডেড, সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এখানে আমাদের রাজস্ব খাতের ব্যাপক সমস্যা আছে, আমাদের রাজস্ব কিন্তু বাড়ছে না, সেটাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের বর্তমানে যে একটা চ্যালেঞ্জ এসে গেছে, সেটা হচ্ছে যে মনিটারি পলিসি ম্যানেজমেন্টে অতিরিক্ত তারল্য আসছে, যেটাকে ম্যানেজ করতে হবে। বাংলাদেশ ব্যাংক কাজ করছে, কিন্তু আরেকটু দ্রুত করতে হবে, যাতে এটা স্পিল ওভার এফেক্ট আবার স্টক মার্কেটে যে কোনো একটা ঝামেলার সৃষ্টি না করে, হঠাৎ করে আমাদের প্রপার্টি প্রাইস যেন বেড়ে না যায়, যেগুলো কিন্তু টেন্ডেন্সিটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংকের একটু
ম্যাক্রো ম্যানেজমেন্টকে একটু শক্তিশালী করতে হবে, যেটা আমাদেরকে স্টেবিলিটিটাকে ধরে রাখতে সহায়তা হবে। আর তারপরে আমি বলবো যে সামনের দিনের দিকে তাকিয়ে আমাদের যদি এই রিফর্ম গুলো আমরা করতে পারি, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি, সাথে আরো কিছু শ্রমঘন প্রকল্প যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে 22-23 অর্থ বছর, এবছরের এই অর্থ বছরে তেমন আমরা বড় কিছু হয়তো পাবো না, কারণ এগুলো আসতে আসতেই এবছর অর্থ বছর শেষ হয়ে যাবে। 22-23 অর্থ বছরে আমরা একটা উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে উল্লম্ফন আশা করব বলে আমি করি। এবং স্যার এই কথাটা মানে একদম গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ এবছর হয়তো আমরা খুব বেশি কিছুতে আশা করব না, কারণ 22-23 অর্থ বছর নানা কারণে সেটি গুরুত্বপূর্ণ। মান্নান স্যার কিছুটা ইঙ্গিত দিলেন যে আমরা সেই মুহূর্তে যদি কেন বলছি, পদ্মা সেতুর জায়গাটি থেকে শুরু করে সেই টানেল থেকে শুরু করে সেটার যে একটা ব্যাপক ভিত্তিক রয়েছে, আবার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত থাকেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা এই করোনা কাণ্ডকে, বা ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা কিন্তু একটু দেখি পরিস্থিতি বুঝি বিশাল একটা বিনিয়োগের কথাও কিন্তু কোনো কোনো অর্থনীতিবিদ এই মুহূর্তে বলতে শুরু করছেন। সেটার একটা ধারাবাহিকতা। কিন্তু সকল কিছুর চাইতে আব্দুল্লাহ স্যার আপনার কাছ থেকে শুনবো যে আমরা আসলে আমাদের হেলথ ম্যানেজমেন্ট নিয়ে নানান ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশ তার সাধ্য মতো চেষ্টা করে। এই আব্দুল্লাহ স্যার, আপনার তো কথা না যে সেই প্রবাসীদের সঙ্গে কথা বলে সেই জিনিসপত্রগুলি জোগাড় করা, আপনার জায়গায় থেকে আপনি শতভাগ শ্রম দিয়ে মেধা খাটিয়ে সেই বিষয়গুলো কিন্তু করেছেন। মান্নান স্যার কিছুক্ষণ আগে দেশপ্রেমের কথা বলছিলেন, আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বড় দেশপ্রেম আর কি হতে পারে। সেই জায়গাগুলোকে আমরা যদি আরেকটু নতুন প্রজন্মের কাছে সঞ্চারিত করতে পারি, তাহলে তো আরো সুন্দর একটা বাংলাদেশ নিশ্চয়ই আমরা পাবো। আব্দুল্লাহ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে ওই একটা কথা, যে স্বাধীনতার পর তখন তো আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, তো কিছু কিছু দেখছি আমি, যে দেশের কথা বলেন, বলতে গেলে বঙ্গবন্ধু যে অবস্থায় দেশ গ্রহণ বা দেশ গঠনের দায়িত্ব নেন, তখন তো সবকিছু আমি তো মনে করি জিরো না, মাইনাস ছিল না কিছু। একটা যুদ্ধ, একটা ধ্বংস, মানে ধ্বংস বা যুদ্ধ বিধ্বস্ত, মানে অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাজনীতি বলেন, বা ধরেন যে রাস্তাঘাট, মূল কারবার, কোনো কিছু তো বলতে গেলে ছিলই না। এমনকি যে এই যে নিরাপত্তা বাহিনীও তো এরকম সুসংগঠিত হয় না। পুলিশ তখন তো র্যাব ছিল না, বিজিবি তো ছিল না, তখন বিডিআর ছিল, সেনাবাহিনীরও তো অতটা মানে প্রশাসনটাও তো অতটা বঙ্গবন্ধু কোথায় কেমন তো নিয়ে যুদ্ধ দেশকে গঠন করার সুযোগ হাতে নিচ্ছিলেন, সময় পান নাই। এবং উনি দেখেন যে এখন যে আমরা প্রবৃত্তি যেগুলোকে আমরা বলছি, যের উপরে আমরা একটা ভিত্তি দাঁড় করাতে পারছি, বা বেস বলেন, যাই বলেন, অর্থনীতির অঙ্কতে আমি গেলাম না, অতটা আমি বুঝতেও পারবো না। আমি চাক্ষুষ দেখছি অনেক কিছু কিন্তু বঙ্গবন্ধুর আমলেই কিন্তু ওই সময় যে কাজগুলা উনি সর্বক্ষেত্রে কিন্তু সবকিছু কিন্তু উনি হাতে নিয়ে গেছিলেন, সবকিছু। স্বাস্থ্যের কথা যেটা বললেন, যে স্বাস্থ্যের যে সুফল আমরা পাচ্ছি, স্বাস্থ্যের অবকাঠামো যে কাজগুলা, এটা কিন্তু বঙ্গবন্ধুর হাতেই করা, অনেক কিছু করা। আজকে হয়তো বলার সুযোগ বা সময় হবে কিনা, তখন কিন্তু আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু কিন্তু স্বাস্থ্য ভঙ্গুর একটা অবস্থা ছিল। এই যে ডাক্তারদেরই বলেন, ডাক্তারদের তো দ্বিতীয় শ্রেণী ছিল, প্রথম শ্রেণী কিন্তু বঙ্গবন্ধুই করতেন। এই যে প্রত্যেকের জেলায় মাত্র তখন কয়েকটা হাসপাতাল ছিল, প্রত্যেকটা জেলায় বলে, ওই সময় মহকুমা ছিল, তখন কিন্তু বঙ্গবন্ধুই অবকাঠ হয়েছে। ইউনিয়ন হেলথ সেন্টার করে, এই যে থানা হেলথ কমপ্লেক্স যেটাকে আমরা বলি এখন উপজেলা হেলথ কমপ্লেক্স, এটা কিন্তু বঙ্গবন্ধুর আমলেই করা। আমি তো অনেক কিছু দেখছি, কিছু কিছু মেডিকেল কলেজ ওই সময় তো ছিল, নতুন কিছু 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 হয়ে গেছে। এই যে এখন যে আইপিজিএম আছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এটা কিন্তু শাহবাগ হোটেল ছিল, কিন্তু বঙ্গবন্ধু তো দেন তৎকালীন আইপিজিএম বলেন বা সিজি হসপিটাল, এটা করেন, বিসিপিএস এটা ওনারই করা, বিএমআরসি বঙ্গবন্ধু করা, আমাদের ডাক্তারদের জন্য রিসার্চ দরকার চালিয়ে যাওয়া, এগুলো কিন্তু ওনার আমলই করা। কিভাবে যে শিশু হাসপাতাল বলেন, মাতৃ সদন, এগুলো ইনস্টিটিউট আছে, অনেক কিছু আছে, এই কথা হয়তো বলে শেষ করা যাবে না। আমি মনে করি বঙ্গবন্ধুর যে অবকাঠামো উনি তৈরি করে দিয়ে গেছেন, তার উপরে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার এক একটা কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করে চলছেন, এখন পর্যন্ত চলছে, এবং তার সুযোগ কিন্তু আমরা পাচ্ছি। এই যে এই যে ইয়ে যেটা, যে গ্রামের যে আমরা কমিউনিটি সেন্টার যেটা, এটা কিন্তু বঙ্গবন্ধুর মাথায় ছিল। আমি অনেকদিন যখন কমিউনিটি সেন্টার গুলো যখন হয়, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে একবার জিজ্ঞেস করতাম, ঘরের দুয়ারে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেলেন, এই চিন্তাধারা আপনার মাথার মধ্যে আসলো কেমনে? কিন্তু যেটা গল্প না, আমি সরাসরি তাকে প্রশ্ন করছিলাম, এত সুন্দর একটা জিনিস একেবারে ঘরের দুয়ারে, মানুষ তো সার্ভিস পাচ্ছে,
উনি কিন্তু সরাসরি বলছেন এটা কিন্তু বঙ্গবন্ধুর মাথায় ছিল, আমি জানি উনি উনার চিন্তাধারাতে কিন্তু ছিল, কিন্তু সময় পান নাই, 3.5 বছর মাত্র সময় পেলেন, অনেক কিছু তো করে যাওয়ার মতো সুযোগ তো তার ছিল না, পারেন নাই সময়, কিন্তু তার কার্যপ্রণালী সবগুলো কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ সে কাজে কিন্তু বাস্তবায়িত করছেন, দেখিয়ে যাচ্ছেন। একটা তো জিনিস সত্য যে আমাদের দেশে বর্তমানে আমরা যেটা দেখছি, অর্থনৈতিক চাকা কিন্তু অনেকটা সচল হচ্ছে বা হতে চলছে। করোনা যদি না আসতো আমার তো মনে হয় এই গত 1-1.5 বছরে আমরা অনেক কিছু দেশের উন্নয়ন কিন্তু দেখতে পাতাম। বড় বড় যে অবকাঠামোগত গুলো মেগা প্রজেক্ট যেগুলো, এই যে পদ্মা সেতু বললেন, রেলওয়ে বা এই যে মেট্রো রেল বা যে কর্ণফুলী, সেখানেও তো আমি আমি হুম, দেখতেও গেছিলাম আমি। এছাড়া তো অনেক কিছু রয়ে গেছে ডিজিটাল বানাতে বলতে যা মিল করে। এই যে আমরা কথা বলছি যে ডিজিটাল, আমরা এই যে এই যে ডিজিটালের মাধ্যমে যে আমরা কাজকর্মগুলো করছি, এটাও তো উন্নয়নের একটা বিশাল মাইল ফলক। আমি মনে করি যে আগামীতে আগামী দিনগুলোতে আমি তো সুন্দরই দেখছি ভবিষ্যৎ আমাদের। এই যে পদ্মা সেতুর কথা যেটা বললেন, আমি কয়েকবারই গেছি অবশ্য, বিভিন্ন কাজেও আমি টুঙ্গিপাড়াতেও গেছি, ওই রোডে অনেক জায়গায় গেছি। এই পার ওপারে যে অর্থনৈতিক কর্মযজ্ঞ চালু হয়ে গেছে, পদ্মা থেকে চালু হওয়ার সাথে সাথে মানে এগুলো আরো ব্যাপক আকারে চালু বলে আমার মনে হচ্ছে। রাস্তার দুই ধারে দোকানপাট, এই যে কত রকমের ইন্ডাস্ট্রি বলেন, ক্লিনিক, এগুলো সবকিছু হচ্ছে যেগুলো আমি চোখে দেখলাম মনে হলো। মানুষের মধ্যে কিন্তু কর্ম চাঞ্চল্য খুব সুন্দরভাবে ফিরে আসছে বলে আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, অর্থনীতি আপনাদের আমার সঙ্গে দুজন বিশিষ্ট যারা আছেন, তাদের সামনে হয়তো অর্থনৈতিক কথা নিয়ে বলা আমার কতটুকু মানায়, কিন্তু আমি যেগুলো দেখে আমার মনে হচ্ছে দেশে তো অন্তত একটা বিশাল কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেছে। অর্থনৈতিক চাকা সচল হচ্ছে, হতে চলছে, ভবিষ্যতে আরো চলবে। যদি করোনার লাগামটাকে আমরা আরেকটু ধরতে পারি সুন্দরভাবে, আমি মনে করি যে আগামী দিনে আমাদের কর্মচাঞ্চল্য, আমাদের অর্থনৈতিক চাকা আরো সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, ভালো হবে। এই দেশের মানুষ, এই দেশের জনগণ এগুলো সুফল কিন্তু খুব অচিরেই ভোগ করবে বলে আমার মনে হচ্ছে, আমি এখনো আমি বিশ্বাস করি। স্বাস্থ্যের কথা যেটা বললেন, হ্যাঁ, স্বাস্থ্যের যে দুর্বলতা কিছু যে রয়ে গেছে, এটা শুধু বর্তমানে চাকা, এটা তো অনেকদিন যাবতীয় চলে আসে, এটা আগেও ছিল। এখন হয়তো করোনা এসে, একটা কথা আমি প্রায় বলতাম, করোনা এসে কিছু কিছু উন্মোচিত করে ফেলছে, এটা সত্য। তবে এটা থেকে আমরা কিন্তু শিক্ষাও নিচ্ছি। আমাদের অবকাঠামো কিন্তু উন্নতি যে একেবারেই হয় না, স্বাস্থ্যগত উন্নতি যথেষ্ট কিন্তু হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। আমাদের দেশে উন্নত দেশের অনেক চিকিৎসার মতো চিকিৎসা কিন্তু এই দেশে হয়। হার্টের বলেন, কিডনি বলেন, লিভার বলেন, নিউরো বলেন, অনেক কিছু হয়। এবং হয় যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটা, শুধু করোনার জন্য না, অন্যান্য ভ্যাকসিনের আমাদের কিন্তু একটা সুন্দরভাবে ভ্যাকসিন প্রোগ্রাম কিন্তু আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিন ধরে আপনার জানেন হুম, উপাধি পারে, খুব সুন্দরভাবে কিন্তু চলছে। এবং উন্নতি হচ্ছে বলেই আমাদের গড় আয়ু কিন্তু এখন বাড়ছে। মেয়েদের প্রায় এভারেজ 73, পুরুষদের 72, গড়ে প্রায় 72.8, এরকম কিন্তু উন্নতি হয়ে গেছে বলেই কিন্তু এগুলোর সুফল কিন্তু আমরা পাচ্ছি, জনগণ কিন্তু আমাদের পাচ্ছে। সুতরাং স্বাস্থ্যের যে দুর্বলতা যেগুলো আছে করোনার আমলে, সেই তাণ্ডব যেগুলো চালিয়ে গেছে, আমি মনে করি এগুলো থেকে শিক্ষা নিয়ে বাহ, আগামীতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যাতে বেসিক কাজগুলো আরো সুন্দর হবে, সুস্থ হবে, এবং এটা দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে বলে আমার মনে হয়, আমি হুম। বিশ্বাস করি আর কি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সঙ্গে ডাক্তার শহীদুল্লাহ স্যার যুক্ত হয়েছেন। স্যার আপনাকে কৃতজ্ঞতা, এবং স্যার অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় বের করতে পেরেছেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাতে চাই আপনাকে। মান্নান স্যার, আপনাকে শুধু মানে বিশেষ করে আহসান মনসুর স্যার এবং আব্দুল্লাহ স্যারকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই, যে বিশেষ করে মান্নান স্যার একটি কথা প্রায়শই বলেন, মানে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বান্নান স্যার হ্যাঁ, ক্লিয়ার। জি স্যার, বলছিলাম যে আপনি প্রায়শই একটা কথা খুব গুরুত্বের সঙ্গে বলেন, যে যার কিছু নেই তার 100 টাকা উপার্জন করা অনেক কঠিন, কিন্তু 72-73-এর কথা বারবার এই কারণে বলছি যে ডিজাস্টার তো সবচেয়ে বড় ডিজাস্টারটা তো আমাদের মুক্তিযুদ্ধ, এবং মানে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের গণহত্যাটা, অর্থনীতি শেষ করে দেয়া, সেটাই তো আমাদের সবচেয়ে বড় ডিজাস্টার। কিন্তু তারপরেও সেইভাবে দাঁড়িয়ে ওঠা, এবং সেই সময়ে এই অর্জনগুলো, আর এবার প্রায় 2 বছর হতে চললো আমরা হয়তো এই কোভিড থেকে বের হয়ে আসবো। আহসান মনসুর স্যার যে কথাটা বললেন, যে আমরা হয়তো 22-23 অর্থ বছরটা আমাদের জন্য একটা ভালো দিক অপেক্ষা করছে। কিন্তু আপনার কথায় ফিরে আসতে চাইবো, যে যার কিছুই নেই তার অর্জন একরকম, আর যার মোটামুটি একটা শক্ত বেজ আছে তার অর্জন কিন্তু অন্যরকম। সেই
কারণেই কিন্তু এত আত্মবিশ্বাস নিয়ে বলা। আমি আপনার কাছ থেকে একটু শুনবো, আবার শহীদুল্লাহ স্যারের কাছ থেকে একটু শুনবো। আমরা একদম কিন্তু কথা হচ্ছে যে যে কোনো মূল্যে এই কোভিডকে দূরে রাখতে হবে, উৎপাদন এবং অন্যান্য বিষয় যেন নানাভাবে আমরা এগিয়ে নিতে পারি। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে স্যার আপনাদের কাছ থেকে এই মন্তব্য শুনবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, কৃতজ্ঞতা আসতে চাই আপনার কাছে। তার আগে মান্নান স্যারের কাছে আমার প্রশ্ন রেখে যাওয়া ছিল যে স্যার, যার কিছুই নেই তার অর্জন একরকম, আর যার মোটামুটি একটা শক্ত বেইজ আছে সেটি একটি দিক, এটি একটি দিক, কিন্তু যত দ্রুত আমরা আসলে আমাদের কন্ট্রোলটা আমাদের হাতে নিতে হবে। ভারতের দিকে যখন আমরা তাকাই, প্রায় 55 কোটি ছুঁই ভ্যাকসিন দেওয়ার একটা সংখ্যা তাদের, আমরা 2 কোটি প্লাস। আমরা হয়তো নভেম্বরের মধ্যে 8 কোটি টার্গেট সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, অর্থাৎ 80% মানুষকে দেওয়ার বিষয়টি ফেব্রুয়ারির মধ্যে। এটাকে যত বেশি দ্রুত করা যায় কিনা, এবং সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। মান্নান স্যার। না, অনেক কিছু বলার নেই। শুনেন, উদ্যোগ বা এনার্জির কোনো ঘাটতি নেই আমাদের। আমরা কিছু বেকায়দায় পড়েছিলাম। আমরা উই আর দ্য আর্লিয়েস্ট চুক্তি সই করা, ব্যবস্থা করা, আপনারা জানেন, সাক্ষী হয়ে ইতিহাস। আমরা এটা কোনো যাদের সঙ্গে চুক্তি করেছিলাম তাদের দোষ নয়, তারা দেওয়ার মতো অবস্থানে ছিল না। অমানবিক হতো তখন এটা নিয়ে ঝগড়াঝাটি করা। তারা এখন ত্রাহি মধুসূদন অবস্থায় ছিল। তারপরে কুইক ফুটওয়ার্ক করে বেরিয়ে এসে আমাদের নিজস্ব ক্যাপাসিটি নাই, উই ক্যান প্রডিউস ভ্যাকসিন। এই অবস্থার মধ্যে আমরা পূবে, উত্তরে, পশ্চিমে সব দিকে তাকিয়ে আই শুড গিভ ক্রেডিট টু আওয়ার গভর্নমেন্ট, টু আওয়ার প্রাইম মিনিস্টার এন্ড টু আওয়ার হেলথ মিনিস্টার, যে তারা এত কুইক ফুটওয়ার্ক করে তারা এইগুলো যে ম্যানেজ করেছেন যে ক্রাইসিস থেকে। ইট ইজ এ গ্রেট লিপ। আমার তো মনে হয় আমরা উই আর আউট অফ দ্য ডার্ক হোল। আমার বোধ হয় আমরা পার হতে পারবো। ইনসেপ্টটাও আবার দেখলাম সই করেছে, বিশাল একটা চুক্তি। ইনসেপ্টের ক্যাপাসিটি নিয়ে অভিজ্ঞ মহল, প্রফেসর আব্দুল্লাহ বলতে পারবেন, তাদের ধারণা ভালোই, আমি যদি কথাবার্তা দেখেছি। সুতরাং এটা অল হোপ যে এখানে আমরা এইটা মোকাবেলা করতে পারবো, আমরা আশা করি। এইটাই তো বোধ হয় আপনার প্রশ্নটা ছিল। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলে শেষ করে, বেশি কথা বলার ঠিক না, আরো আছেন এখানে। ওই যে যার কিছু নাই তার জন্য কিছু আয় করা, আর যার কিছু আছে তার জন্য একটা মৌলিক ব্যাপারে। এটা প্রফেসর মনসুর, অধ্যাপক মনসুর আর ভালো বলতে পারবেন। শুনে একটা গ্রামের উদাহরণ, আমি গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি। বিলে পলো দিয়ে মাছ ধরে গ্রামে, 2 কৃষক সমান মর্যাদার, সমান বয়সের, সমান সব। একজনের পলো আছে, একজনের পলো নাই, খালি হাতে গেছে একজন, 2জন মাছ ধরতে গেছে। মাছ মারবে, পলো যার সে মাছটা পাবে। ঠিক তেমনি যে লোকের কাছে অ্যাসেট আছে, টাকা আছে, সম্পত্তি আছে, যন্ত্র আছে, সে তো বেশি আয় করবেই। যার কাছে কিছু নাই সে তো আয় করতে পারবে না। যেটি বৈষম্য, যেটা নিয়ে বকাবকা করা হয়, বৈষম্য বেড়ে যাচ্ছে। বৈষম্য তো বাড়বে এই পর্যায়ে, কারণ যার হাতে অলরেডি যন্ত্রপাতি আছে, অ্যাসেট আছে, মূলধন আছে, তার আয়টা আনুপাতিক হারে বেশি হবে। দ্যাট ইজ দ্য অনলি এক্সকিউজ। কেন তাদের মধ্যে বেশ কম অরিজিনালি, এইটা মৌলিক প্রশ্ন, আমি সেখানে আলাপ করতে চাই না এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে শহীদুল্লাহ স্যার যুক্ত হয়েছেন। স্যার, আপনি যুক্ত হওয়ার আগে আমাদের সঙ্গে যে কথাগুলো হচ্ছিল, যে আমরা অনেকটা স্বস্তির মধ্যে আছি, এই কথা বলতে পারবো কিনা, এবং আব্দুল্লাহ স্যার বলেছেন যে এখনো স্বস্তিতে আছি, যেটা বলা যাবে না, এটি একটি দিক। পাশাপাশি আমরা সকল মানুষকে যতক্ষণ না পর্যন্ত গণটিকার আওতায় আনতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটা ঝুঁকি। আবার ভারতের সংক্রমণ গেল 4 দিন ধরে একটু উচ্চতায় রয়েছে, সেটার একটা আজ তো আমাদের লাগতেই পারে। সবকিছু মিলে আপনি কি যুক্ত করবেন শহীদুল্লাহ স্যার? অনেক অনেক ধন্যবাদ প্রণব। প্রথম কথা হলো যে আমি আজকে অনেকদিন পরে এই অনুষ্ঠানে যোগ দিলাম। তো এই মাসটা আমরা সবাই জানি শোকের মাস, এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার শাহাদাত বরণ করেছেন, এবং সব কথাতেই আসলে জাতির জনক ঘুরে ফিরে উঠে আসে। আজকে যে বিজ্ঞ আলোচক এখানে আছেন, আমাদের প্ল্যানিং মিনিস্টার
জনাব মান্নান স্যার, আমাদের অর্থনীতিবিদ আহসান মনসুর স্যার, এবং আমার অত্যন্ত প্রিয় বড় ভাই এবং আমাদের এখন চিকিৎসা বিজ্ঞানের মুরব্বী প্রফেসর এবিএম আব্দুল্লাহ, ওনারা সবাই আলোচনা করছিলেন। আমি ওই আলোচনা থেকে আসতে চাই পরে একটু, মানে এখনকার টিকার ব্যাপারে আগে আমি আই ক্যানট কন্টেইন মাই টেম্পটেশন রাদার টু সে হোয়াট বঙ্গবন্ধুর সময় ফ্রম নোওয়্যার দ্য হেলথ সেক্টর বিগ্যান। খুব সুন্দর করে আব্দুল্লাহ ভাই পরিষ্কার করে বলেছেন যে কিছুই ছিল না, মাইনাসে ছিল উনি বলেছেন। সেইখান থেকে আমাদের থানা হেলথ কমপ্লেক্স, যেটা আজকে উপজেলা হেলথ কমপ্লেক্স, বিশাল একটা জিনিস। এই ইনফ্রাস্ট্রাকচার আই হ্যাভ গন টু মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। I attended many meetings in WHO, UNICEF and Save the Children USA. এমন সুন্দর ইউনিয়ন হেলথ সেন্টার, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এমসিডব্লিউসি, এইরকম ইনফ্রাস্ট্রাকচার নাই। নতুন সংযোজন হলো কমিউনিটি ক্লিনিক এই সরকারের সময়। এত প্রান্তিক পর্যায়ে ক্যাসকেডেড বা টায়ার সিস্টেম হেলথ সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার ভেরি ফিউ ইন দ্য ওয়ার্ল্ড। তো এটার সূত্র সেই বঙ্গবন্ধুর হাত থেকেই। আর আমাদের আব্দুল্লাহ ভাই তো বলেছে যে সব বড় বড় ল্যান্ডমার্ক, আজকে মেডিকেল ইউনিভার্সিটি প্রথমে ছিল কেআইপিজিএমএল, বিসিপিএস, কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস, বিএমডিসি, বিএমআরসি, আজকে যে পঙ্গু হাসপাতাল নিটর, উনি বিদেশ থেকে ডক্টর গাস্টকে এনেছিলেন। তো সবই তো ওনার সময় শুরু। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে অনেক দূর এগিয়েছি। এবং ওনার সময় যে টি হোসেন বলে যিনি সেক্রেটারি ছিলেন, ওই সময় কিছু ধন্বন্তরী কাজ হয়েছিল স্বাস্থ্য সেক্টরে। তো যাই হোক, আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি আজকে যেটা বলবো যে করোনা নিয়ে যে কথাটা উঠলো, করোনা কিন্তু হ্যাজ আনফোল্ডেড সাম উইকনেস হুইচ ইজ এ গুড থিং। বলে না, ব্লেসিং আন্ডার ডিসগাইজ, যে আমরা জানলাম যে আমাদের কোথায় কোথায় দুর্বল ছিল। এবং দেখেন এই জায়গায় ফোকাস করাতে হসপিটাল সার্ভিসে যে ডেভেলপমেন্টটা হয়েছে ওভার লাস্ট 1.5 year in terms of beds, ICU, তার ক্যাপাসিটি, অক্সিজেন সাপ্লাই সিস্টেম, মানে আনইমাজিনেবল। এই করোনা না হলে হয়তো প্রান্তিক পর্যায়ে অক্সিজেন সাপ্লাই যেত না, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই। তো দিস আর ব্লেসিং আন্ডার ডিসগাইজ বলি আমি। এখন আমাদেরকে তারপরে কিছু কাজ করতে হবে। তার মধ্যে আপনি এখন আসলেন ভ্যাকসিনের ব্যাপারে। প্রফেসর এবিএম আব্দুল্লাহ যথার্থই বলেছেন, যখন আমি অনেক বেশি কভার করতে পারবো তখন স্বস্তিতে থাকবো। একটা ক্রুড এক্সাম্পল, ভারতে ফেব্রুয়ারি মাসে যা ঘটেছিল, সারা পৃথিবী সবকিছু ছেড়ে দিয়ে ভারতের দিকে নজর দিয়েছিল। সংক্রমণ আর সংক্রমণ, 4 লক্ষ 5 লক্ষ, মৃত্যু 4000 বলেছিল, কিন্তু গ্লোবাল ফোরাম বলতেছে ওই দিন কিন্তু মৃত্যু 4,00,000 ছিল না, এটা হয়তো বা আরো 10 গুণ, 30-40 হাজার ছিল আন্ডার রিপোর্টে। সেই ভারত ভ্যাকসিন কাভারেজ দ্রুত বাড়িয়ে আজকে কোথায় নেমে গেছে। হয়তো একটা ছোট্ট একটা পিক হয়েছে, বাট দে ক্যার ভেরি সাকসেসফুল ইন কন্টেনিং। সেই জন্য আমাদের দেশেও টিকার খুব প্রয়োজন। আমি বলবো যে আমরা একটা জায়গায় সুস্থিতিতে আছি যে এখন আমাদের টিকা রেগুলার আসছে, টিকা প্রাপ্তির অনেক নিশ্চয়তা হয়েছে। আগামী 5-6 মাসে আমরা অনেক টিকা পাবো। যত বেশি টিকা পাবো, যত বেশি মানুষকে স্বাস্থ্যের এই টিকার আওতায় আনতে পারবো, তত বেশি আমরা করোনা মোকাবেলায় সক্ষম হব। কিন্তু আমি আজকে একটু জায়গায় নজর দিতে চাই, সরকার কিন্তু আরেকটা কাজ করছেন। আমদানি নির্ভরতার পাশাপাশি টিকা উৎপাদনের জন্য চিন্তা হচ্ছে। এই প্রফেসর এবিএম আব্দুল্লাহ কিন্তু একটা নেজাল টিকার মানে গবেষণার সাথে জড়িত। আমি এই জায়গাটা খুব জোর দিতে চাই। আমি এবং ব্যক্তিগতভাবে আমার জাতীয় কারিগরি পরামর্শ কমিটি করোনা, কতকাল ধরে আমরা এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই টিকা আনবো। সেই জন্য লোকালি টিকা প্রডিউস করা, একদম বেসিক রিসার্চ থেকে শুরু করে পার্টনারশিপের মধ্যে টিকা উৎপাদন, এটা সরকার অলরেডি এই প্ল্যান নিয়েছে। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের অনেক বেশি নজর দিতে হবে। এবং কেন দরকার একটা বলি, এমনও দিন প্রমাণিত হতে পারে যে বুস্টারের কথা তো এসে গেছে, যে বুস্টার লাগবে, তাহলে আমাদের 13 কোটি লোকের জন্য 26 কোটি ভ্যাকসিন, বুস্টার লাগলে আরো 13 কোটি লাগবে। আর কোনোদিন যদি এমন হয় যে ভ্যারিয়েন্ট এমন হয়ে গেছে যে টিকার কাজ করবে না, আপনাকে নতুন টিকাতে শিফট করতে হবে। এই জন্যে দেশীয় পর্যায়ে টিকা উৎপাদন, টিকা গবেষণা, টিকা আবিষ্কারের উপরে আমি জোর দিতে চাই। শেষ করতে চাই এই জন্যে যে আসলে শুধু করোনা না, ওভারঅল জনগণের স্বাস্থ্য যখন সুরক্ষিত হবে তখন সেই দেশ অবশ্যই এগিয়ে যাবে। আমি বলি একটা ইংরেজিতে ছোট কথা, যে হেলদি পপুলেশন ইজ এ প্রিরিকুইজিট টু প্রোগ্রেস অফ এ কান্ট্রি অ্যান্ড ইকোনমি। অর্থাৎ একটা দেশের উন্নয়ন এবং ইকোনমির জন্য আপনার একটা মেশিনের পিছনে 5 জন রুগ্ন লোক
আর একটা মেশিনের পিছনে 5 জন সবল লোক, প্রোডাকশন ডিফারেন্ট হবে। আমাদেরকে সেজন্য স্বাস্থ্যের উপরে জোর দেওয়া দরকার। ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা আপনার প্রতি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। আহসান মনসুর স্যার, যে সক্ষমতার জায়গা, যে আমরা এই করোনার কারণে সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, সক্ষম লোক, অক্ষম লোক, এই ধরনের একটা ডিফারেন্স তো অর্থনীতিতে সবসময়ই আছে। আবার এই দীর্ঘ সময়টা ঘরে থাকা, আবার আমাদের অ্যান্টিবডি, শক্তি, সামর্থ্য সবকিছু মিলে সুস্থ সবল মানুষই কিন্তু অর্থনীতিকে এগিয়ে নেবে। কিছুটা ইঙ্গিত যেমনটা শহীদুল্লাহ স্যার দিলেন, এই ধারাবাহিকতায় আমরা সেই চ্যালেঞ্জগুলো কি ঠিক মতো পরিপূর্ণ করতে পারছি কিনা, স্যার কি বলবেন? আহসান স্যার। ধন্যবাদ। আমি প্রফেসর শহীদুল্লাহ সাহেবের সাথে পুরোপুরি একমত হয়েই বলবো যে আমরা একটা 16 কোটি মানুষের দেশ, 170 মিলিয়ন পিপল, এটা বিশাল জনগোষ্ঠী। এই বিশাল জনগোষ্ঠীর জন্য কিন্তু হেলথ রিকোয়ারমেন্টসও একটা বিশাল একটা পরিমাণ, এবং এই জন্য আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি থাকা দরকার। এবং এই জিনিসটা কিন্তু আমি গত বছর এই এপ্রিল মে মাস থেকেই বলছিলাম, এবং মাননীয় প্ল্যানিং মিনিস্টার অনেক সময় আমার কাছ থেকে শুনেছে যে আমাদের কিন্তু নিজেদের ভ্যাকসিনেশন ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হবে, এবং এটা করতে যাচ্ছে সরকার, এবং সাকসেসফুল হয়েছে, সেই জন্য আমি সাধুবাদ দেব। এবং আমাদেরকে যেটা করতে হবে শুধু ভ্যাকসিন প্রোডাকশন না, আমাদের যে ক্যাপাসিটি, এই ভ্যাকসিনের টেস্টিং, এটা কিন্তু এই ক্যাপাসিটিটা আমাদের ডেভেলপ করতে হবে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল, এগুলো কিন্তু একদিনে ওভারনাইট হবে না। এটার জন্য আমাদেরকে কয়েকটা ভ্যাকসিনের ট্রায়াল দিলে আমাদেরকে একটা ক্যাপাসিটি ডেভেলপ করবে, সেটা আইসিডিডিআরবিতেই হোক বা অন্য একটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেই হোক, সেটা আমাদের ডেভেলপ করতে হবে। এটা না করতে পারলে আমরা কিন্তু ভ্যাকসিনের যে ফাইনাল স্টেজটা, প্রোডাকশন, নিজেরা ডেভেলপ করার ক্যাপাসিটি, সেটা কোনোদিনও হবে না। এবং অন্যদেরটাও যদি আমরা ট্রায়াল করি, সেটার মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করবো, আমাদের এফিকেসিটা আমরা জানতে পারবো আমাদের পপুলেশনের উপরে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওই জায়গাটা আমাদের একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে আগামীতে, আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন। আমরা যখন পদ্মা সেতু নিয়ে কথা বলছিলাম, তখনই আমার মনে হলো যে আমরা যদি মোশাররফ স্যারকে একটু যুক্ত করতে পারতাম, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগতো। মান্নান স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রায়শই স্যারকে পদ্মা সেতুর কিছু হলেই যুক্ত করি। তো আমি যখন ফোন করলাম তখন তিনি বাজারে ছিলেন। আমি বললাম যে স্যার, অল্প কিছুক্ষণের জন্য হলো আপনাকে আমরা কানেক্ট করতে চাই। স্যার, কৃতজ্ঞতা। আমি একদম ছোট্ট একটা বিরতি নিতে চাইবো এবং আপনাকে শুধু বলে রাখবো যে আজকে আমাদের দেশে যে ধরনের একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় হয়তো পরম করুণাময়ের অভিপ্রায়ে আস্তে আস্তে সবকিছুই ভালোর দিকে যাচ্ছে। আমরা একটু শুনবো, একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে মোশাররফ স্যার আপনার কাছ থেকে শুনবো। দিচ্ছি চিত্র বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। নেটের নিউজ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ ধাপে চলে এসেছি। মান্নান স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষে আপনি বলবেন, কি বলবেন ভাবতে থাকুন। আমাদের সঙ্গে মোশাররফ স্যার যুক্ত হয়েছেন। স্যার, মান্নান স্যারের একটা কথা আমার অবিস্মরণীয় মনে হয়, প্রায়শই আমি নিজে নিজে স্মরণ করি এটি, যার কিছু নেই তার অর্জন করা অনেক কঠিন, কিন্তু যার একটা শক্ত বেইস রয়েছে তিনি কিন্তু খুব দ্রুত সক্ষমতার দিকে পৌঁছতে পারেন। আমি যখন এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, তখন আমার আজকের দিনের, আমি কিছুক্ষণ আগে খোঁজ খবর নিলাম যে বিশাল একটা আমদানি ব্যয় দেওয়ার পরও এই মুহূর্তে 48.4 বিলিয়ন ডলার আমার এখন রিজার্ভ। অর্থাৎ আমি মানে একটা শক্ত অবস্থানের মধ্যেই আছি, আমি বলতে চাইছিলাম। এবং বিশেষ করে পদ্মা সেতুর গতকালকে যে সড়কের স্ল্যাবটি উঠেছে এবং দুপার দৃশ্যমান হয়েছে, হেঁটে পার হওয়ার একটা বিষয়, সব কিছু মিলিয়ে আপনি যুক্ত হওয়ার আগে আমাদের সঙ্গে ডক্টর আহসান মনসুর স্যার বলছিলেন অসাধারণ একটি কথা, যে আগামী 22-23 অর্থ বছরটি বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় ল্যান্ডমার্ক হতে যাচ্ছে একদম। কারণ এই ন্যূনতম কোথাও একটু পদ্মা সেতুর আলোচনা হবে, আপনি থাকবেন না, সেটা আমার কাছে ভালো লাগে না। সব কিছু মিলে কি যুক্ত করবেন, তারপর আমরা শেষের দিকে যাব। মোশাররফ স্যার। ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু ছাড়াও আমাদের আরো 10-12টি মেগা প্রকল্প কিন্তু চলমান আছে। মেট্রো রেল,
তারপরে ডিপ সি পোর্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল, এগুলি সবই আছে, আরো বেশ কতগুলি। তো সেই জন্য সেইগুলি সব 2022, 23, 24-এর মধ্যে। এখন পদ্মা সেতুর যে বিষয়টি আছে, এইটাই আমাদের দেশের ভাবমূর্তিকে অনেক উপরে তুলে দিয়েছে। কারণ যখন এই সেতুটি আমরা মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে নিজের টাকায় তিনি তৈরি করবেন, তখন তো কিছুটা অবিশ্বাস অনেকের মধ্যে ছিল। কিন্তু বাস্তবায়ন করার যে সক্ষমতা দেখানো হয়েছে, এই একটি মাত্র সিদ্ধান্তের ফলে আমাদের মাথা পৃথিবীর বুকে সমুন্নত হয়েছে এবং আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা আছে প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে আমাদের কিন্তু আমাদের যে বুয়েটের প্রফেসররা আছেন, আমাদের সেতু বিভাগের ইঞ্জিনিয়ার, আমাদের সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার, তাদেরও কিন্তু বিরাট দক্ষতা প্রতিষ্ঠিত হচ্ছে পরবর্তী সময়ে মেগা প্রকল্প করার ব্যাপার। এখন একটি বিষয় লক্ষণীয়, আপনি দেখবেন যে চাইনিজ যে প্রতিষ্ঠান দুইটি মূল কাজ করছে, মেইন ব্রিজ এবং রিভার ট্রেনিং, তারাও কিন্তু যথাসময়ে কাজ তৈরি উঠিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা করে যাচ্ছে। কারণ তাদের যদি যথাসময়ে কাজ শেষ করতে না পারে তাহলে তাদের ক্ষতি হবে, তাদের বেনিফিট কোনো নাই। চুক্তিটা এমন ভাবে হয়েছে যে বাংলাদেশ সরকার অতিরিক্ত কিছু দিবে না, সেই জন্য তারা সময় মতো করতে চাইবে। করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল, কিন্তু যতটুকু খবর আমার কাছে আছে যে সরকার চেষ্টা করবে আগামী স্বাধীনতা দিবসে অথবা জুন মাসের মধ্যে এটি চালু করে দেওয়ার। এবং প্রথমে তো ছিল রেল রেডি ব্রিজ, অর্থাৎ রেল লাইন রেডি থাকবে আর সড়ক ব্রিজটা তৈরি হয়ে যাবে। তো সেটিও যদি হয় তবু কিন্তু চালু করে দেওয়া যাবে। রেলগাড়ি হয়তো 6 মাস পরে চলবে, যেটি আমাদের ইয়েতেও বঙ্গবন্ধু সেতুতেও যেটি হয়েছিল, কিছুদিন পরে রেল লাইন চলেছে। তো এর ফলে হবে কি, এই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণ পশ্চিম অংশের সাথে আমাদের যে সংযোগ হবে, আপনি এখনই যদি নদীর ওই পারে যান, গিয়ে দেখবেন যে কত রকমের কাজকর্ম হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, রাস্তাঘাট সব ডেভেলপ করা হচ্ছে, হাইটেক পার্ক হবে, ইকোনমিক জোন হবে। কাজেই আপনার আমাদের জিডিপি, আমাদের এস্টিমেট, আমি যখন সেতু বিভাগে ছিলাম, আমরা যেসব ফিজিবিলিটি স্টাডি করেছি সেই সময় আমরা দেখিয়েছি যে 1.25 থেকে 1.5% বেশি জিডিপি গ্রোথ হবে। এটা হলো ওভারঅল জিডিপি, আর ওই এলাকার জিডিপি কমপক্ষে 3% বাড়বে। তো এই যে একটা বড় রকমের সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটি পদ্মা সেতুর কারণে সৃষ্টি হবে। আর যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া, তারপরে আপনার মানুষের জীবন সহজ হওয়া, সেগুলি তো আছেই। আর রেল লাইন কিন্তু যদি প্রতিষ্ঠিত হয়, রেল চালুর পরে আরো যোগাযোগ ব্যবস্থার পথ সুগম হবে। আমরা কিন্তু কিছু পরামর্শ দিয়েছিলাম যে পদ্মা সেতু চালুর পরে ডাইভারশন সড়ক ঢাকার বাইরে দিয়ে করতে হবে। সেগুলি সম্পর্কেও আমি যতটুকু শুনেছি গভর্নমেন্ট সচেতন, চট্টগ্রাম যাতে শহরের ভিতরে না হয়ে বাইরে দিয়ে চলে যেতে পারে। সেগুলি হওয়ার পরে আমাদের যোগাযোগ ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আমার ধারণা, এবং সেই সাথে আমাদের অর্থনীতি। বাহ, অনেক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার, আমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি বাজারে ছিলেন, সেখান থেকে দ্রুত আমাদের সাথে সংযুক্ত হলেন। আমরা একেবারে শেষ ধাপে আব্দুল্লাহ স্যার একটা কঠিন প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা বিশেষ করে 72, 73, 75 সালের পত্রিকাগুলো পড়া আমার নিয়মিত একটা অভ্যাস। সেখানে জাতির পিতার যে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি, সেটি সুনির্দিষ্ট 9টি লক্ষ্য দেখি। মানে সে সময় এমন প্রথম লক্ষ্যটি ছিল যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আনতে হবে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, রাষ্ট্র শিক্ষার দায়িত্ব নিবে। এইরকম মানে করতে করতে শেষ, অর্থাৎ 7 নম্বরটি ছিল জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে এবং আত্মমর্যাদাশীল জাতি গঠন করতে হবে।
মানে আমার বলতে ভালো লাগছে এই কারণে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচি নিয়ে নানান ধরনের অপপ্রচার তো প্রতিনিয়তই দেখি। সেই ধারাবাহিকতায় আবারও ঘুরে ফিরে পদ্মা সেতুর প্রশ্নটি আসে, যে পরিমাণ অপবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে, এটা কি আত্মমর্যাদার একটা বড় ব্যাপার? আমরা বলবো আব্দুল্লাহ স্যার, মানে কি বলবেন, তারপর আমরা মান্নান স্যারের কাছে একটু দেখবো। অবশ্যই বলবো যে বঙ্গবন্ধু যে কয়েকটা পয়েন্ট যেগুলো বললেন, তখন তো আমার কিছুটা, আমি ওই সময় যদিও বলছিলাম যে আমি তো তখন স্টুডেন্ট, কিছুটা তো আইডিয়া অবশ্যই আছে আমার, কিন্তু আসলে তো উনি সময় পান নাই। এই যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, আমরা যে দেশের ডেভেলপমেন্ট বলেন, অবকাঠামো বলেন, অগ্রযাত্রা বলেন, স্বাস্থ্য খাতে বলেন, অন্য যে কোনো খাতে, এগুলো কিন্তু ভিত্তি স্থাপন করে গেছেন বঙ্গবন্ধু নিজেই ওই সময়টা। উনি হয়তো কার্যকরী করে সময় পান নাই, দেখাতে পারেন নাই, কিন্তু ওই ধাপে ধাপে বা পর্যায়ক্রমে তারই যে কর্মসূচি, তার যে কর্ম পরিকল্পনা, তার যে চিন্তাধারা, এটা কিন্তু এক এক করে মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার ধমনীতে কিন্তু বঙ্গবন্ধুরই রক্ত প্রবাহিত, বঙ্গমাতা শেখ মুজিবেরই রক্ত প্রবাহিত। উনি কিন্তু একটার পর একটা কার্যকরী করে চলছেন, করিয়ে যাচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন। এবং আগামীতে মনে করি আমি, দেখবেন যে আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, উনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন। উনি অবশ্যই সবগুলো যেগুলো বাকি আছে, মানে আমি মনে করি যে পর্যায়ক্রমে এগুলোই কিন্তু উনি বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিবেন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটা সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলা, দারিদ্র মুক্ত সোনার বাংলা, যেখানে যে পয়েন্ট গুলো সবগুলোতে মানুষ যেন স্বাস্থ্য সেবা পাবে, শিক্ষার সুযোগ সুবিধা পাবে, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই ধরনের চিন্তাধারা বঙ্গবন্ধু যেগুলো ছিল তার স্বপ্নে, আসলে জননেত্রী শেখ হাসিনা একটার পর একটা কিন্তু কার্যকরী দেখিয়ে যাচ্ছেন, দেখিয়ে দিবেন ভবিষ্যতে। আমি তো মনে করি যে আগামীতে করোনা না আসলে আমরা এই 1-1.5 বছর মধ্যে কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজ হবে, যে মেগা মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এগিয়ে যেত। করোনা আমাদের গতি থেকে কিছুটা স্লথ করছে, এটা কোনো সন্দেহ নাই। তারপরে আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য কিন্তু ফিরে আসছে, আগামীতে আরো ফিরে আসবে। এবং যেগুলো আপনি বললেন পদ্মা সেতু দিয়েই বলি, যে আগামীতে একটা বিশাল মাইল ফলক দেশের অর্থনীতির জন্য, দেশের উন্নয়নের জন্য। এবং দেখবেন যে পদ্মা সেতু যখন শুরু হবে, তার আগে থেকে কিন্তু কর্মযোগ্য অনেক কিছু কিন্তু শুরু হয়ে গেছে। যখন কিন্তু চালু যেদিন থেকে তার মধ্যে দেখবেন আরো অনেক কিছু চালু হয়ে যাবে। এবং সেটা এটা আমরা কিন্তু তার কিছু কিছু আলোকের ঝলকানি কিন্তু এখন তো আমরা দেখছি, আগামীতে আমরা আরো দেখতে পাবো। সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর সোনার বাংলা খুব দ্রুত, বেশি দিন নাই, খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি, স্যার, আশা রাখি। স্যার আমি মানে কি বলবো, যে কৃতজ্ঞতার ভাষা আর নেই স্যার। আমি আমাদের সঙ্গে আহসান মনসুর স্যার এবং শহীদুল্লাহ স্যার, আমি হয়তো আপনাদের আজকে আর সুযোগ দিতে পারছি না, কারণ একদম সুনির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। মান্নান স্যারের কাছে যাব। স্যার, শেষ কথা আপনি বলবেন। একদম পরিষ্কার যে জাতির পিতা 10 তারিখে ফিরে এলেন, 16ই জানুয়ারি তিনি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যে সমস্ত পাকিস্তানিরা আত্মসমর্পণ করলো, তাদেরকে তিনি, তাদের উদ্দেশ্যে তিনি গেলেন যে তাদের কি পরিস্থিতি দেখার জন্য। সেখানে তার একটা কষ্টসিক্ত নয়নে একটা ভাষণ, মানে আমার মনে হয় যে একেবারে সমস্ত টেলিভিশনগুলোতে সেই ভাষণটি দেখানো উচিত। তিনি পরিষ্কার ভাষায় সেই পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্যে বলছে যে আমার 30 লাখ মানুষকে হত্যা করা, আমার মানুষের বুকের ভিতরে যে শক্তিটি, সেটি হত্যা করা পৃথিবীর কোনো শক্তি আছে? এই মানুষ নিয়ে আবার আমি দাঁড়াবো। তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বর্বরতা ছাড়ো, এই অসভ্যতা ছাড়ো, অসভ্যতা করে কখনো বড় কিছু হাসিল করা যায় না। অসাধারণ বক্তৃতা, হয়তো সময় থাকলে আমি সেই বক্তৃতার কিছু অংশ দেখাতাম। স্যার, সবকিছু মিলে এই মানুষের শক্তিই তো বড় শক্তি। শেষ করবো আপনার কথা শুনে, কি বলবেন? অবশ্যই না, সময় বলা বেশি, একটা কথা বারবার এসেছে যে 22-23 সালে কেন টার্ন অ্যারাউন্ড হবে। যারা মনসুরও বলছিলেন, আশা করছেন, আপনি 2-3 বার বলছিলেন যে 22-23 সালে টার্ন অ্যারাউন্ড হবে। টার্ন অ্যারাউন্ড হওয়ার অনেকগুলো কারণ আছে, তবে আমি একটা দেশি উদাহরণ দিব, আমার পছন্দ, গ্রাম্য উদাহরণ। আমার 4টা গাই বাচ্চা দিবে 22-23, 4টা গাভী বাচ্চা দিবে 22-23। কি 4টা গাভী? পদ্মা সেতু ব্যবহার করব, আমি মেট্রো রেল ব্যবহার করব, আমি চিটাগং টানেল ব্যবহার করব। প্রতিটি কিন্তু আমার ইকোনমিতে 1-2% করে গড়ে প্লাস মাইনাস কন্ট্রিবিউট করবে বলে বিশেষজ্ঞজনেরা বলে। আরেকটি কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এই সময়ের মধ্যে ডাবল ট্র্যাক ঢাকা চিটাগং কমপ্লিট হবে আমি আশা করি। সেটা কিন্তু আমাদের মুভমেন্ট এবং গুড মুভমেন্ট বিশেষ করে ডাবল করে দিবে এই লাইনে। এই সব ডাবল ডাবল যদি আপনি যোগ করেন, 4টা গাভী একসঙ্গে দুধ দেয়, বিক্রি করি,
আমি একজন গোয়ালা কৃষক, আমার জীবনে অনেক পরিবর্তন আসবে, আমি সেভাবে দেখছি। সুতরাং 22-23 যে টার্নিং পয়েন্ট হবে, এর উপরে ভিত্তি করে আমি বলছি যে এই হলো আমার টার্নিং পয়েন্টের শ্রেষ্ঠ আসার কারণ। আর আমাদের স্যার আমরা যদি বেঁচে থাকি আজকে, এই যারা এই অনুষ্ঠানটার মধ্যে অংশ নিলেন, আমরা প্রত্যেকে যদি পরম করুণাময়ের কৃপায় বেঁচে থাকি, তাহলে নিশ্চয়ই আবারও এদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে। এবং আবারও মনে করিয়ে দিব, 74-75 অর্থ বছরে 9.59 জিডিপি শতাংশটি, 9.59, নিশ্চয়ই আমরা ডাবল ডিজিটে যাব, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। মান্নান স্যার, একদম 30 সেকেন্ডে শেষ করবেন, কি বলবেন? না, আমি অনেক কথা বলে ফেলছি। আমরা আশাবাদী, আমরা যাব। ভবিষ্যৎ নিয়ে কথা, ভবিষ্যতে আশা করতে কোনো অন্যায় নয়। আমাদের ট্র্যাক রেকর্ড গত 12 বছরের চমৎকার, এক্সেপ্ট কোভিডের যন্ত্রণা ছাড়া কোনো ভয়ঙ্কর কিছু আমরা মোকাবেলা করিনি। কোভিড যেহেতু এখন নমনীয় অবস্থায় আছে, আমরা এই ট্র্যাক রেকর্ডের উপরে বিশ্বাস করে আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে আমাদের ফ্রন্টলাইনে যারা আছেন এই কোভিড যুদ্ধে, 2জন প্রফেসর এখানে আছেন, তাদের সুচারু হচ্ছে, এবং আমরা যারা কাজ করি আমলাতন্ত্রে বা সরকারে, আমাদের সকলের মিলিত প্রচেষ্টায়, এবং আমাদের কৃষক, মজুর, শ্রমিক ভাই বোনা তাদের সরাসরি কাজের ফলে সব যোগ করে আমরা একটা নতুন দিগন্তে পৌঁছাতে পারবো। আমার বিশ্বাস আমরা পারবোই। অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।